আজকে আমি তোমাদের জন্য যে ড্রামাটার সম্পর্কে বলবো সেটার নাম মাই কুইন। একটা এমন গল্প যেখানে ভালোবাসা শুধু কাকতালীয় নয় বরং ভাগ্যের তৈরি বিশেষ সংযোগ। এই ড্রামাটির শুরুটা খুবই সুন্দর। একটি সাধারণ মেয়ে যে হঠাৎ করে এক সম্পূর্ণ ভিন্ন জগতে চলে যায়। এটা এমন সময়ে যেখানে রাজদরবার, রাজকীয় ক্ষমতার লড়াই আর লুকোনো রহস্যে ভরা। সেখানে তার দেখা হয় এক শক্তিশালী শান্ত স্বভাবের যুবকের সাথে। প্রথমে তাদের মধ্যে প্রচুর ভুল বোঝাবুঝি, তর্ক আর একে অপরকে বিশ্বাস না করার মুহূর্ত থাকে, কিন্তু ধীরে ধীরে তাদের সম্পর্কের মধ্যে গড়ে ওঠে এক অদ্ভুত আকর্ষণ, যত্ন আর এমন একটি বন্ধন যেটা তারা কেউই আগে বুঝতে পারেনি। এই ড্রামার সবচেয়ে সুন্দর দিক হলো রাজনীতি, বিপদ আর ক্ষমতার লড়াইয়ের মাঝেও প্রেম কিভাবে ধীরে ধীরে জায়গা করে নেবে। প্রতিটি দৃশ্যে তাদের চোখের ভাষা, মিষ্টি মুহূর্ত আর একে অপরকে রক্ষা করার দৃশ্য সবই তোমাদের মন জয় করে নেবে। তাহলে চলো ড্রামাটা শুরু করা যাক। আর এই ড্রামাটার নাম হচ্ছে মাই কুইন। আর ড্রামাটা শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ড্রামার শুরুতেই আমরা বর্তমান সময়ের একটা অফিস দেখতে পাই। একটি মেয়ে কাজ শেষ করে বাড়ি যাচ্ছিল। এই মেয়েটির নাম জিয়াং শাওমিন। সে এই অফিসের একজন কর্মচারী। তার জীবনের লক্ষ্য শুধু টাকা ইনকাম করা আর ড্রামার নায়কদের মতো একটা বয়ফ্রেন্ড জোগাড় করা। তবে দুঃখের বিষয় হলো সে জন্ম থেকেই সিঙ্গেল। তার সামনে দাঁড়িয়ে ছিল তার বস। এনার নাম চেন হান, বয়স 30 বছর, ঠান্ডা এবং রাগী স্বভাবের। বর্তমানে মিং বলে, স্যার আমি আপনার সব কাজ করে দিয়েছি, এবার আমি আসছি। সে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সে চেন হানকে গালাগালি করতে থাকে যে তোর জন্য সারাদিন কাজ ছাড়া আর কিছুই ভাবার সময় পায় না। সে অনেকগুলো খাবার দিয়ে বসে যায় ড্রামা দেখতে। ড্রামা চলছিল, হঠাৎ করে মাঝখানে ড্রামার ভিতর থেকে একটি সিস্টেম কথা বলতে শুরু করে। সে বলে, আপনি কি সিঙ্গেল থাকতে থাকতে বিরক্ত? আপনি কি ড্রামার মতোই নিজের জীবনে একটা লাভ স্টোরি চান? এরকমই একজন ভালোবাসার মানুষ চান? সে প্রথমে ভয় পেয়ে যায়। সে টিভির রিমোট দিয়ে বন্ধ করতে যায়, কিন্তু সিস্টেম বলে, দয়া করে বন্ধ করবেন না। এটা আমাদের একটা গেম, এটা একটা আলাদা দুনিয়া। এখানে আপনি আপনার পছন্দ মতো স্টোরি এবং আপনার পছন্দের মতো ভালোবাসার মানুষ পাবেন। বলুন আপনি কেমন স্টোরি চান? ম্যাং বলে, একটা সুন্দর লাভ স্টোরি। সিস্টেম বলে, আর আপনি কেমন নায়ক চান? ম্যাং বলে, লয়াল, ধনী, ভদ্র, নম্র, আমাকে খুব ভালোবাসি। বয়স আমার ছোট বা বয়সে বড় তাতে আমার কোনো অসুবিধা নেই, তবে হ্যান্ডসাম হতে হবে। তার এত ডিমান্ড শুনে সিস্টেম চুপ হয়ে যায়। একটু পরে সিস্টেম বলে, আপনার পছন্দ মতো নায়ক রেডি হয়ে গেছে, এবার আপনাকে শুধু সেখানে যেতে হবে। ম্যাং খুশি হয়ে যায় আর এর পরই সে ড্রামার ওয়ার্ল্ডে চলে যায়। একটা বড় ঘন্টার শব্দে তার ঘুম ভাঙে। সে উঠে বুঝতে পারে সে নিজে একটা ছেলে রূপে আছে। সে মনে মনে বলে, আমি কি কোনো মিশনে এসেছি নাকি আমার পরিচয় এরকমই গোপন থাকবে? তখন সে একটা তীর চিহ্ন দেখতে পায় যেটা উপরের দিকে। সে ভাবে, এখন কি আমাকে উপরে যেতে হবে? পরে দেখা যায় তীর চিহ্নটি সামনে গেছে, তাই সে সামনে আসে। এই হলো মু সুই রাজ্য। মেং বাইরে আসলে এক লোক তাকে মেং ভাই বলে ডাক দেয়। সে বলে, আমি কি এখানকার অনেক পরিচিত? সেই লোক বলে, অবশ্যই, আপনি আমাদের সবার আদরের, আপনার জন্য আমি এই বাটিটা এনেছি। মেং বলে, কিন্তু আমার কাছে তো টাকা নেই। তবে তখন সে দেখতে পায় তার কাছে অনেক টাকা আছে। এরপর সে অনেক জিনিস কিনে নেয়। এর মধ্যেই এই দিক থেকে একটি ছেলে আসছিল। হঠাৎ করেই তার অন্য এক লোকের সঙ্গে ধাক্কা লাগে এবং মেং এর সঙ্গেও তার ধাক্কা লেগে যায়। মেং তাকে দেখেই অবাক হয়ে যায়, কারণ এই লোক দেখতে একদম চিনহানের মতো। এখানেই আমাদের এনার পরিচয় দেওয়া হয়। এই হলো চুইকুন রাজ্যের পঞ্চম রাজকুমার মোরং চ্যান। আমরা শুধু তাকে চ্যান বলেই ডাকবো। ম্যাং ভাবতে থাকে, মানে এই গেমের যে ডিজাইনার সে কি পাগল? এরকম একটা বিরক্তিকর লোককে মডেল হিসেবে বানিয়েছে। পরে সে ভাবে, কিন্তু এটা তো আসল চিনহান নয়, তাহলে আমি কেন তাকে ভয় পাচ্ছি? সে তখন তার পথ আটকে দাঁড়ায়। এরপর বলে, আপনি আমার জিনিস নষ্ট করেছেন, এর ভর্তুকি আপনাকে দিতেই হবে। চ্যান বলে, আমি যদি না দিই? তখন সে তার পা ধরে বসে পড়ে আর চিৎকার করে বলতে থাকে, এই লোক আমার জিনিস নষ্ট করেছে, কিন্তু সে টাকা দিতে চাইছে না। চ্যান বলে, আচ্ছা কত দিতে হবে? সে বলে 100। চ্যান বলে, মানে এই আবর্জনার দাম 100? তখন সে আবারও কান্না করতে চাইলে সে বলে, ঠিক আছে আমি দিচ্ছি, কিন্তু সে টাকা বের করতে গিয়ে দেখে তার কাছে টাকা নেই। তখন সে বুঝতে পারে একটু আগে যে লোকটার সঙ্গে তার ধাক্কা লেগেছিল সে তার জামার ভিতর থেকে তার গুরুত্বপূর্ণ বক্সটি নিয়ে গেছে। সে তখন মেংকে বলে, একটু আগে যে লোক আমার সঙ্গে ধাক্কা লেগেছে সে কি তোমার লোক? তুমি এখানে আমাকে আটকেছো আর সে আমার জিনিস নিয়ে পালিয়েছে, তাই তো? মেং বলে, তুমি যদি টাকা না দিতে চাও না দাও, তুমি আমাকে অপবাদ দেবে না। চ্যান তখন তার চুল
চুল ধরে। ম্যাং বলে তুমি আমার চুল ধরেছো, তুমি জানো আমার চুল যে ধরে তাকে আমি ঘৃণা করি। সে তাকে মারতে থাকে। তখন চ্যান তার জামা ধরলে তার চুল খুলে যায় আর সে বুঝতে পারে ম্যাং আসলে একটা মেয়ে, তাই সে তাকে ছেড়ে দেয়। চ্যান সেই চোরের পিছনে দৌড় দেয় আর ম্যাং সবাইকে বলে এই চরিত্রহীন লোককে ধরতে। ওই চোর চুরি করা জিনিসটা আগুনে ফেলে দিয়ে দৌড় দেয়। চ্যান আগুন থেকে একটা শুকনো ফুল তোলে। তখন ম্যাং এসে বুঝতে পারে যে আসলেই চোর তার জিনিস নিয়েছে। ম্যাং দেখতে পায় একটি ছেলে আর একটি মেয়ে তাকে ফলো করছে। সে মনে করে সে হয়তো তাদের কাছ থেকে টাকা চুরি করেছে, তাই তারা তার পিছু করছে। তাই সে পালাতে শুরু করে। অন্যদিকে চ্যাং ফুলটা ধরে কিছু একটা বুঝতে পারে এবং সেটা আবারও আগুনে ফেলে দেয়। ম্যাং অনেকক্ষণ দৌড়ানোর পর ভাবতে থাকে আমি এদের কাছ থেকে কত টাকা চুরি করেছি, এরা এখনো আমার পিছু ছাড়ছে না। পরে সে বলে ভাই আমি তোমাদের কত টাকা নিয়েছি? তখন এরা দুজনেই বলে রাজকুমারী আর কত দৌড়াবেন, এবার প্রাসাদে ফিরে চলুন। ম্যাং তখন অবাক হয়ে যায় আর আমাদেরকে তার পরিচয় দেওয়া হয়। এখানে তার পরিচয় জিয়াং মেং লু। আমরা তাকে শুধু ম্যাং বলেই ডাকবো। সে এই রাজ্যের নবম রাজকুমারী। সে প্রায় ছেলেদের বেশ নিয়ে বাইরে ঘুরতে আসে এবং বাইরে এসে মেং ভাই নামে খুবই পরিচিত। এরপর প্রাসাদে ডাক্তার মেংকে একটা ম্যাগনিফাইড গ্লাস দিয়ে পরীক্ষা করছিল। সে বলে রাজকুমারী কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না, শুধুমাত্র পড়ে গিয়ে হয়তো তার স্মৃতি চলে গেছে। এই হলো এই রাজ্যের রানী বা রাজা, মানে এই রাজ্য রানীর শাসনই চলে। প্রজন্মের পর প্রজন্ম এই রাজ্যে মেয়েদের শাসনই চলছে। অন্য রাজ্য থেকে রাজকুমার রানীকে বিয়ে করে এখানে থেকে যায়। বর্তমানে মেং ধীরে ধীরে সিস্টেমকে তুমি আমাকে কারোর সঙ্গে পরিচয় করে দাওনি, আমি মানুষ চিনবো কি করে? আচ্ছা ঠিক আছে, স্মৃতি হারানো আমি চালিয়ে যেতে পারবো। সে তখন নাটক করে বলে আরে আমার কিছু মনে পড়ছে না, এটা কোন জায়গা, তোমরা কারা, আমি কে? তখন রানী বলে তুমি ভয় পেও না, তুমি আমার আদরের বোন, এই রাজ্যের নবম রাজকুমারী। এটা হলো তোমার মহল, এরা সবাই তোমার দাসদাসী। মেং এরপর এসব কিছু একটা নোটে লিখে রাখে। সে বলে আচ্ছা আমার বয়স কত? তখন তার দাসী সাওয়াই বলে আপনার বয়স 17 বছর। সে বলে 17 বছর? আয়না আছে? তোমাদের কাছে কোনো আয়না আছে? তাকে একটা আয়না দেওয়া হলে সে বলতে থাকে ও মাই গড, 17 বছরে আমি দেখতে কি সুন্দর, কি সুন্দর স্কিন, কি সুন্দর চুল, কারণ আমি নায়িকা, আমি নায়িকা। এগুলো বলে সে নিজে নিজেই হাসছিল। এদিকে চেন তার সেবকের সঙ্গে কথা বলছিল। তার সেবকের নাম কং, খুবই লয়াল এবং মার্শাল আর্টে পারদর্শী। এখানে চ্যান বলে আজও সে যে ব্লাড নাইট গ্রুমিং সিরিয়াস কিনেছে সেটা নকল। কং বলে রাজকুমার আমরা 3NJ প্যাভিলিয়নের সাহায্য কেন নিচ্ছি না? চ্যান বলে এই ফুল আমার জন্য খুবই জরুরি, যেভাবেই হোক এর আসলটা আমাকে জোগাড় করতেই হবে। তবে আমি বেশি লোক জড়াতে চাই না। তবে আজ ওই গ্যাংস্টার মেয়েটা বলতে গেলে আমাকে সাহায্যই করেছে, মানে সে ম্যাংয়ের কথা বলছে। পরের দিন সকালে ম্যাং বলতে থাকে আমার জীবন তো ভালোই চলছে, কিন্তু আমার নায়ক কখন আসবে? তখনই দাসী বলে দেখুন কারা এসেছে। ম্যাং দেখতে পায় 4 ছেলে এসেছে। সে তখন বলে আরে এরা কি এই রাজ্যের এক ওর? এই হলো পঞ্চম রাজকুমার, ইনি ষষ্ঠ আর ইনি সপ্তম। অষ্টম রাজকুমার বাঁশি বাজিয়ে বলে তোমার যদি কোথাও ভালো না লাগে তুমি আমার কাঁধে মাথা রাখতে পারো। ম্যাং বলে আরে এভাবে কেউ প্রপোজ করে? আমি কাকে রেখে কাকে বাছাই করব? অষ্টম রাজকুমার তাকে একটা ব্রেসলেট দিয়ে বলে তোমার পছন্দ হয়েছে? সে বলে হ্যাঁ পছন্দ হয়েছে। ম্যাং মনে মনে ভাবতে থাকে হ্যান্ডসাম দেখতে, আমার পছন্দ অপছন্দ জানি, তাহলে কি এটাই নায়ক? অষ্টম রাজকুমার বলে তোমার জিনিস পছন্দ হয়, তবে তোমাকে যে জিনিসটা দিল তোমার তাকেই মনে নেই। ম্যাং বলে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার তোমাকে ভুলে যাওয়া উচিত হয়নি। এটা শুনে সবাই হাসতে শুরু করে। তখন দাসী বলে রাজকুমারীরা আমার রাজকুমারীকে নিয়ে আর মজা করবেন না। ম্যাং বুঝতে পারে এরা সবাই রাজকুমার, মানে এরা তার ভাই। রাজকুমারীরা বলতে থাকে শুনলাম তোমার নাকি স্মৃতি চলে গেছে, বিশ্বাস করিনি, তবে এখন সত্যি বিশ্বাস হচ্ছে। ম্যাং রেগে তাদেরকে চলে যেতে বলে। এরপর সে সিস্টেমকে বলে মজা লাগছে, আমাকে নিয়ে খেলতে ভালোই লাগছে তাই না? তখনই সাওয়াইয়ের মাথায় একটা প্রশ্ন উদ্বোধক চিহ্ন দেখা গেলে সে সেটাকে ক্লিক করে। সাওয়াই বলে রাজকুমারী আপনার কিছু জানার হলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। ম্যাং তখন বলতে শুরু করে আমাকে তাহলে এদের প্রত্যেককে ডিটেলস বলতে শুরু করো। সাওয়াই বলে পঞ্চম আর ষষ্ঠ রাজকুমার বিবাহিত, সপ্তম আর অষ্টম রাজকুমার অবিবাহিত। এদের মধ্যে অষ্টম রাজকুমার আর আপনি পিঠাপিঠি ভাই বোন, তাই আপনাদের মধ্যে বনিবনাও বেশি। আপনারা একটা বড় বোন আছে যে চতুর্থ রাজকুমারী, তার নাম সিসি, তবে সে আপনাকে খুব একটা পছন্দ করে না। ম্যাং বলে আচ্ছা রাজকুমারীরা বাদে প্রাসাদে আর কোন কোন ধরনের ছেলেরা আছে? সাওয়াই বলে ডাক্তার, বডিগার্ড আর ইউনুক। ম্যাং মনে মনে ভাবে ইউনুকরা তো গরিব, তাহলে বাকি রইল ডাক্তার আর বডিগার্ড। সে তখন বলে আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, আমি এখন এই ডাক্তারের কাছে যাচ্ছি। সে রাজ হাসপাতালে চলে আসে। এখানে এসে সে ডাক্তারকে দেখে তো একদমই
ফিদা হয়ে যায়, কারণ ডাক্তার ছিল খুবই হ্যান্ডসাম। সে আগেই ডক্টরের উপর পড়ে যায় আর বলে আমার মাথা প্রচন্ড ব্যথা করছে। ডাক্তার তাকে দেখছিল, তখন সে বলে ভাইয়া আপনি কি বিবাহিত, গাড়ি বাড়ি আছে? পরে মনে পড়ে এটা তো রাজাদের সময়। সে বলে বাড়ি ঘর কেমন, জমি জমা আছে? তখনই একটা বাচ্চা ছেলে এসে ডক্টরকে বাবা বলে ডাক দেয়। এরপর বলে আমরা কখন বাড়িতে যাব? মেংয়ের তো মেজাজটা একেবারেই খারাপ হয়ে যায়। সে রেগে সেখান থেকে চলে যেতে চাইলে ডক্টর বলে প্রেসক্রিপশনটা নিয়ে যান। মেং বলে ওষুধ আপনার খাওয়া প্রয়োজন, এত অল্প বয়সে মানুষ বিয়ে করে। এরপর সে তার অষ্টম ভাইয়ের কাছে এসেছে। তার অষ্টম ভাইয়ের নাম হাও। সে বলে ভাইয়া তুমি একটু বলো তো আমি কি তোমাদের আপন বোন নাকি আমাকে দত্তক আনা হয়েছিল? তার ভাই তখন একটা পেন্টিং বের করে। এরপর বলে দেখো তো ছবিটা কি চেনা চেনা লাগছে? ম্যাং বলে এটা তো আমার ছবি। হাও বলে না, ভালো করে এই জায়গাটা দেখো, এটা আমাদের মায়ের ছবি, যে আগের রাজা ছিল, এখন বেঁচে নেই, তবে সে আর তুমি দেখতে অবিকল একই রকম, তাই তুমি দত্তক হতেই পারো না। ম্যাং বলে যে এই গেম ডিজাইন করেছে তার মাথায় সমস্যা আছে, এত হ্যান্ডসাম ভাই দিয়ে রেখেছে। এরপর সে তার গয়নাগাটিগুলো নিয়ে যখন আসছিল তখনই সেখানে দুটো মেয়েকে দেখতে পায়। তারা মেয়েকে দেখে বলে এ তো দেখছি দিন দিন আরো অভদ্র হচ্ছে। এই হলো চতুর্থ রাজকুমারী, যার নাম সিসি। সে সবকিছু সৌন্দর্যের উপর বিচার করে। সে মেংকে আটকে দিয়ে বলে শুনেছি তুমি নাকি অসুস্থ, এখন কি অবস্থা? মেং বলে আমি ভালো আছি, কিন্তু তুমি কে? সিসি বলে শুনেছিলাম তোমার নাকি স্মৃতি চলে গেছে, তো তুমি অসুস্থ থাকলে বাড়িতে থাকো না, দৌড়াদৌড়ি করলে তো পরে একুল ওকুল দুকুলি যাবে। মেং বলে ও তুমি তাহলে আমার ওই বোন যে আমাকে পছন্দ করো না, কিন্তু তুমি আমার সাথে এরকম করে কি লাভ? ভাইরা সবাই আমাকে ভালোবাসে, আমি তোমাকে সরাসরি বলে দিই আমার সঙ্গে তোমার কোনো কম্পিটিশন নেই। আমি এখানে এসেছি আমার নায়ককে খুঁজতে, তুমি তোমার কাজ নিয়ে পড়ে থাকো। এই বলেই সে চলে যায়। প্রাসাদে আসার সময় সে আরেকজন ছেলেকে দেখে ক্রাশ খেয়ে যায়। একজন ইউনুককে ধরে সে জিজ্ঞাসা করে এটা কে? ইউনুক বলে এটা চৈকুন রাজ্যের চতুর্থ রাজকুমার, আমাদের চতুর্থ রাজকুমারীকে বিয়ে দেওয়ার কথা চলছে, তাই সে প্রস্তাব নিয়ে এখানে এসেছে। মিং বলতে থাকে আরে আমার বিয়ে তো বোনের ভাগ্য দেখি আমার থেকে ভালো। এদিকে সিসি সবগুলো ছেলের ছবি দেখেছে, কিন্তু এদের মধ্যে কাউকেই তার পছন্দ হয়নি। এদিকে দেখা যায় কং চ্যানকে বলে আপনি কি বিয়ের কম্পিটিশনে যাবেন? চ্যান বলে আমি যেহেতু এই রাজ্যে এসেছি আমাকে তো যেতেই হবে। তুমি ভয় পাচ্ছ যে আমি দেখতে একদম পারফেক্ট রাজকুমারী আমাকে পছন্দ হয়ে যাবে? ভয় পেও না, আমি প্ল্যান করে রেখেছি। এরপর রানী আজ সব ছেলেদের দেখে ক্লান্ত হয়ে গেছে। সে বলতে থাকে এক বোনের তো বিয়ে হয়ে যাবে, তবে আরেক বোনকে নিয়ে আমি চিন্তায় আছি। দাসী বলে মহারানী তারও তো 18 বছর হতে চলেছে, তাহলে তাকেও বিয়ে দিয়ে দিন, আপনার দুই চিন্তা একদিনেই শেষ হয়ে যাবে। এরপর দেখা যায় মেংকে ঘুমের মধ্যে সাজানো হচ্ছে। সে হঠাৎ করে উঠেই বলে আমার চেহারা এরকম হলো কি করে? তখন তারা বলে আমরা আপনাকে সাজাচ্ছি কারণ আপনাকেও কম্পিটিশনে যেতে হবে। সে বলে কম্পিটিশন তো আমার চতুর্থ বোনের। দাসী বলে মহারানী বলেছে আপনিও যেতে পারবেন। মেং বলে তার মানে আমি ইচ্ছে করলেই মু জেকে পছন্দ করতে পারবো? তখন সে নিজেই নিজের মেকআপ করতে চায়। একটু পর দেখা যায় রাজ দরবারে সিসি এসেছে। পরক্ষণে ম্যাং সেখানে আসে। ম্যাং সেখানে এসে বসলে রানী বলে তুমি চোখে কি দিয়েছো? ম্যাং বলে আপু এটা হলো গ্লিটার পাউডার, এটাতে চোখ জল জল করে। রানী বলে তোমার কি শীত করছে না? সে বলে আমি কুল থাকতে চাইছি। এরপরে কম্পিটিশন স্টার্ট হয়ে যায়। সব শেষে চৈকুন রাজ্যের দুই রাজকুমার ওজে আর চ্যান সেখানে আসে। চ্যানকে দেখেই সিসি পছন্দ হয়ে যায়। ওদিকে ম্যাং চিৎকার করে বলে তুমি এখানে কি করছো? রানী বলে তুমি ওনাকে চেনো? তখন সে বলে না। সে মনে মনে ভাবে আমি ভেবেছিলাম কোনো দুর্বল এবং একপেশী, এখন দেখছি ভালোই আছে। কম্পিটিশন স্টার্ট হয়ে যায়। প্রথম কম্পিটিশন সৌন্দর্য প্রতিযোগিতা। প্রাসাদের দাসীরা তাদের পছন্দ মতো ছেলেদেরকে ফুল দেবে, যে ছেলের কাছে সবচেয়ে বেশি ফুল হবে সে জিতে যাবে। এখানে সবাই চ্যানকেই বেশি ফুল দিচ্ছিল। ম্যাং বলতে থাকে ওয়াই। সে ইশারা দিয়ে দাসীদেরকে বলতে থাকে হিউজিকে দিতে। তবে এই রাউন্ড চ্যান জিতে যায়। দ্বিতীয় রাউন্ড বুদ্ধিমত্তার। সবাইকে একটা জিনিস দেওয়া হয় যেটা খুলে দেখাতে হবে। হঠাৎ করে একটা ছেলে সেখানে এসে উপর পানে ছুঁড়ে দিয়ে জিনিসটা তরল দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলে। এরপর বলে খুলে দিয়েছি। ম্যাং মনে মনে বলতে থাকে এই ওরা এত মানুষের মধ্যে থেকে লাইভ লাইট নিয়ে নেওয়া, তাহলে কি এটাই আমার নায়ক? ম্যাং সাওয়াইকে জিজ্ঞাসা করে এটা কে? সাওয়াই বলে এনার নাম সাওজি, সে আপনার ছোটবেলার বন্ধু, সে যুদ্ধে ছিল, আপনার বিয়ের জন্য পার্থ দেখা হচ্ছে তাই তাড়াহুড়ো করে এসেছি। 4 দিনের রাস্তা একদিনে এসেছে। রানী দাসী বলে কিন্তু খেলার নিয়ম তো এটা ছিল না। তখন সে বলে আপনি শুধু বলেছেন মেকানিজম খুলতে, নিয়ম তো বলেননি। তাই এই রাউন্ডটা সে জিতে যায়। এর পরের রাউন্ড ছবি আঁকার। সবাই তাদের পছন্দের রাজকুমারের ছবি আঁকছিল, তবে আর এরা দুজন ধাক্কাধাক্কি করছিল কে সুন্দরভাবে দাঁড়াতে পারে। ও যে বুঝতে পারে চ্যানের ছবি সবচেয়ে বেশি সুন্দর, তাই
তাই সে নিজের এক লোককে ল্যাং মেরে ফেলে দেয়। সেই লোক চ্যানের পেন্টিং নষ্ট করে দেয়। তবে চ্যানের ওতে কোনো সমস্যা ছিল না, সে বরং খুশি যে তার জামা নষ্ট হয়নি। এরপর সবাই যে যার পেন্টিং দেখায়। এখানে শাওচি ম্যাংয়ের ছবি এঁকিয়েছে, তবে সেটা এত বাজে যা বলার কথার বাইরে। এর রাউন্ড উঠে জিতে যায়। একটু পরে দেখা যায় সাওয়াই ম্যাংকে দড়ি দিয়ে বাঁধছে। ম্যাং বলতে চায় তুমি আমাকে এত টাইট করে কেন বেঁধেছো, তবে সে মনে করে বাঁধন হয়তো ঢিলা হয়েছে, তাই সে আরো টাইট করে বেঁধে দিয়ে চলে আসে। এটা হলো লাস্ট চ্যালেঞ্জ। দুই রাজকুমারী বনের ভিতরে বন্দী রয়েছে। প্রত্যেক ক্যান্ডিডেটরা তাদের বাঁচাতে যাবে, তবে পুরো বনে রয়েছে অনেক ফাঁদ। নবম রাজকুমারী বামে রয়েছে আর চতুর্থ রাজকুমারী ডানে, তাই যে যাকে বাঁচাতে চায় সে সেদিকে যেতে পারে। এদিকে সবাই চলে যায়, শুধুমাত্র এরা দুজন থেকে যায়। চ্যান 1-2 গুণে ডিসাইড করছিল সে কোন দিকে যাবে। সে ডান দিকে যেতে চাইলে উজের হাতে আমরা একটা অস্ত্র দেখতে পাই, তবে এরপর আবার সে বাম দিকে চলে যায়। তখন দেখা যায় ম্যাংয়ের কাছে একটা অলরেডি ছোট কেঁচি ছিল। শাওচি বনে চলে আসে, তবে এখানে সে একটা ফাঁদে পড়ে যায়, কিন্তু সে যেহেতু যোদ্ধা তাই সহজে সেখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে ম্যাং নিজেকে ছাড়িয়ে ফেলে। এদিকে চ্যান বনের ভিতরে আসলে তাকে লোকেরা ফাঁদে ফেলবে, তবে সে সেখানে পাই দেয় না। সে জুতা ময়লা হয়ে গেছে দেখে সেটা মুছতে থাকে। এরপর আয়না বের করে নিজের চেহারাটা ভালো করে দেখে নেয়। পরে বলে অনেক সময় আছে, আমি না হয় একটু বিশ্রাম করি। সে তার জামার ভিতর থেকে চাদর, বিভিন্ন খাবার, এমনকি চা পর্যন্ত নিয়ে আসে। এরপর সেগুলো খেতে শুরু করে। এগুলো দেখে যারা তাকে ফাঁদে ফেলতে চেয়েছিল তারা চলে যায়। এদিকে সিসির কাছে উজে আসে, তবে সিসি একদমই খুশি হয় না, কারণ সে চেয়েছিল যেন চ্যান আসে। উজে তাকে বিভিন্ন জিনিস বলছিল যে এরপর বিয়ের পর তারা কি কি করবে, কিন্তু সিসি তার মাথায় একটা আঘাত করে সেখানে অজ্ঞান করে ফেলে। সে বলে ঠিক করে কথাই বলতে জানে না, আবার আমাকে বিয়ে করার স্বপ্ন দেখে। এদিকে ম্যাং বলতে থাকে আরে আমি কি দেখতে এতই খারাপ, একজন মানুষ আমাকে বাঁচাতে আসলো না। তখনই সে শাওচিকে দেখে ডাক দেয়, তবে এরপর সে কোথাও পড়ে যায়। শাওচি তাকে দেখতে পায় না। শাওচি দৌড়ে সেই জায়গায় যায় যেখানে ম্যাংকে বেঁধে রাখা হয়েছিল, তবে ম্যাং এখানে নেই দেখে সে মনে করে কেউ হয়তো তাকে বাঁচিয়ে নিয়ে চলে গেছে। এদিকে সিসি একা ফিরে যায়। রানী বলে তুমি একা কেন, তোমাকে যে বাঁচিয়েছে সে কোথায়? সিসি কোনো উত্তরই দেয় না। ম্যাং একটা বড় গর্তে পড়ে গেছিল। সে বলে সিস্টেম মানে তুমি আমার সঙ্গে কিরকম গেম খেলছো, এত বড় গর্ত থেকে আমি কিভাবে বের হব? তখন সে চিৎকার করে বলতে থাকে কেউ কি আছে, আমি এখানে পড়ে গেছি, শাওচি আমি এখানে আছি, কিন্তু কেউই আসে না। তাই সে ধীরে ধীরে বলতে থাকে ইটস সামবডি হিয়ার, ইটস মি, কেউ কি আছে? ওই রাস্তা দিয়ে চ্যান যাচ্ছিল, সে চলে যেতে চায়, তবে সে ফিরে আসে। সে বলে তুমি এত আস্তে আস্তে ডাকছো, আমি এই রাস্তা দিয়ে না গেলে জানতেই পারতাম না যে এখানে কেউ পড়ে আছে। ম্যাং বলে আমাকে বাঁচাও। সে বলে আমি কেন তোমাকে বাঁচাবো? ম্যাং বলে ঠিক আছে চলে যাও। পরে আমার আপু যখন জিজ্ঞাসা করবে যে আমি কোথায়, তখন দেখি তুমি কি উত্তর দাও। চ্যান এরপর তাকে একটা গাছের শেকড় দিয়ে টেনে উপরে তুলতে চায়, কিন্তু পারে না। সে বলে তোমার ওজন অনেক বেশি, আমার দ্বারা সম্ভব না। কিন্তু এরপর আবার সে চেষ্টা করে, তবে এইবার শেকড় ছিঁড়ে যায় আর সে নিজে ম্যাংয়ের উপর পড়ে যায়। ম্যাং বলে তুমি নিচে কেন আসলে? সে বলে তোমার ওজন অনেক বেশি, শেকড় ছিঁড়ে গেছে। ম্যাং বলে কিভাবে কথা বলো তুমি, এভাবে কেউ কাউকে বলে? এবার আমরা এখান থেকে যাবো কি করে? চ্যান তখন তাকে ধরে উপরে উঠে যায়। ম্যাং বলে তুমি এই টেকনিক জানো, তুমি আমাকে আগে কেন বলনি? সে বলে কারণ তুমি জিজ্ঞাসা করনি। ম্যাং রাগ করে চলে যেতে চাইলে চ্যান বুঝতে পারে তার পায়ের ব্যথা, তাই সে তাকে পিঠে উঠতে বলে, তবে ম্যাং উঠতে না চাইলে সে তাকে কোলে নিয়ে নেয়। এদিকে শাওচি ফিরে এসে বলে ম্যাং কোথায়? রানী বলে আমিও তো জিজ্ঞেস করছি ম্যাং কোথায়? সে বলে ম্যাংকে তো কেউ বাঁচিয়ে নিয়ে এসেছে। তারা বলে না, ম্যাং এখনো আসেনি। তখনই এরা দুজন সেখানে আসে। রানী দাসী বলে অভিনন্দন, পঞ্চম রাজকুমার এই কম্পিটিশনে জিতে গেছে এবং সেই হবে নবম রাজকুমারীর স্বামী। এতে তো এরা সবাই অবাক হয়ে যায়। এরপরে রাতের বেলায় ম্যাং বসেছিল, তখন শাওয়াই বলে রাজকুমারী আপনার বিয়ে হয়ে যাবে, আপনি তো আর প্রাসাদ থেকে বের হতে পারবেন না। ম্যাং বলে প্রাসাদ থেকে বের হয়ে আমি কোথায় যেতে চাই? শাওয়াই বলে আপনি আগে বলতেন আপনি প্রাসাদের বাইরে যেতে চান, বাইরে মুক্ত জীবন কাটাতে চান। ম্যাং বলে কেন, আমার সঙ্গে কি কোনো ঘটনা ঘটেছে? শাওয়াই বলে এ বিষয়টা আমি জানি না। ম্যাং বুঝতে পারে এটা আবার কোনো সিক্রেট। এরপর সে বলতে থাকে এখন আমার হাতে দুটো রাস্তা আছে, এক ছোটবেলার বন্ধু শাওচিকে বিয়ে করা, দুই চ্যানকে বিয়ে করা, যাকে হয়তো আমার বিয়ের পরে ভালো লাগতে পারে। তুমি আগে এই শাওচির
শাওচির ভালো দিক আর খারাপ দিকগুলো আমাকে বলো। সাওয়াই শাওচির ভালো দিকগুলো একে একে বলছিল। যে তার অল্প বয়স, সে একজন যোদ্ধা, নম্র ভদ্র, তবে একটু বেশি সাদাসিধে। ম্যাং এরপর চ্যানের খারাপ দিক সম্পর্কে বলতে বললি সাওয়াই একটা না বলতেই থাকে যে সে ছোটবেলা থেকে এক রক্ষা বেয়াদব, তার যেটা ইচ্ছে করে সে সেটাই করে, সে কারো কথাই শোনে না, তার নামে অনেক অভিযোগ আছে। তার ভালো দিক হলো সে দেখতে ভালো আর তার জন্ম রাজবংশে। ম্যাং অবাক হয়ে যায় যে তার শুধুমাত্র দুটো গুণই আছে। এদিকে আমাদেরকে চৈকুন রাজ্যের যুবরাজ মুরং ইকে দেখানো হয়। এটা হলো চ্যানের বড় ভাইয়া আর তার সবচেয়ে প্রিয় ভাই। এক যুদ্ধে জিং সেটের লোকেরা তাকে একটা ভয়ঙ্কর বিষ দেয়, যার পর থেকে সে পায়ে হাঁটতে পারে না। গত 9 বছর ধরে সে হুইল চেয়ারে আছে। সে চ্যানকে বলে, আমার জন্য তুমি নিজের সবকিছু বাদ দিয়ে দিয়েছো, তবে আমি বলবো এখন এগুলো ছেড়ে নিজের জীবনটাকে গোছাও। বর্তমানে তার কাছে চিঠি আসে যে চ্যানের রসই রাজ্যের নবম রাজকুমারীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। এতে সে ভীষণ খুশি হয়ে যায় যে তার ভাই হয়তো নিজের ভালোবাসা পেয়ে গেছে। এদিকে ম্যাং এসেছে শাওচির কাছে, কারণ সে ডিসাইড করেছে সে শাওচির সঙ্গেই থাকবে। অন্যদিকে সিসি শাওচির কাছেই আসছিল। সে বলতে থাকে শাওচি ম্যাংকে বিয়ে করার জন্য 4 দিনের রাস্তা একদিনে এসেছে। অবশ্যই ও অনেক ভালোবাসে। আমি যদি বলি যে ওর স্মৃতি নেই তাহলে হয়তো এই বিয়েটা আটকে দেবে। তবে তখন তারা সামনে ম্যাংকে দেখে লুকিয়ে পড়ে। এরপর বের হয়ে ভাবতে থাকে ও এখানে কেন এসেছে। দাসী বলে, এটা তো আমাদের জন্য ভালোই হয়েছে। সে নিজে থেকে যদি বিয়েটা ভেঙে ফেলে তাহলে আমাদের আর কিছুই করার প্রয়োজন নেই। এরপর তারা চলে যায়। ম্যাং শাওচির তরোয়াল প্র্যাকটিস থেকে খুবই খুশি হচ্ছিল। তখনই হঠাৎ শাওচির একটা তরোয়ালের আঘাতে সে পড়ে যেতে চাইলে শাওচি তাকে গিয়ে ধরে। ম্যাং কল্পনা করে শাওচি তার কপালে কিস করছে, তবে বাস্তব হলো শাওচি তার মাথায় একটা টোকা মারে। শাওচি বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ওয়াদা রাখতে পারিনি। ম্যাং বলে, কোন ওয়াদা? আসলে আমি ওই দিন প্রাসাদ থেকে বেরিয়েছিলাম, তারপর পড়ে গিয়েছিলাম, পরে আমার স্মৃতি চলে গেছে, আমার কিছুই মনে নেই। কিন্তু শাওয়াই আমাকে বলেছে তুমি আমাকে বিয়ে করার কথা দিয়েছিলে। শাওচি বলে, হ্যাঁ আমি তোমাকে কথা দিয়েছিলাম, আমি তোমাকে বিয়ে করে এই বন্দি প্রাসাদ থেকে বাইরে নিয়ে যাব, কিন্তু আমি আমার কথা রাখতে পারিনি। ম্যাং বলে, এই জন্ম তুমি নিজেকে দোষ দিও না, এটা আমারই দোষ। ওই দিন আমি তোমার কাছেই আসছিলাম, কিন্তু পরে আমি একটা গর্তে পড়ে গিয়েছিলাম। শাওচি এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায়। এরপর ম্যাং তার দাসদাসীকে জিজ্ঞাসা করে বিয়ে ভাঙতে হলে তাকে কি করতে হবে। শাওয়াই বলে, রাজকুমারী বিয়ে ভাঙার 2টা উপায় রয়েছে। প্রথমত আপনাকে ভাঙতে হবে, নয়তো পঞ্চম রাজকুমারের চ্যান যদি নিজে থেকে বিয়েটা ভেঙে দেয় তাহলে বিয়েটা ভেঙে যাবে। ম্যাং বলে, ওই অভদ্র ছেলে বিয়ে ভাঙবে না, আমাকেই কিছু করতে হবে। বলে তো আমার আপু সবচাইতে কি বেশি পছন্দ করে। দাসী বলে, সে সবসময় নিজেকে সুন্দর রাখতে পছন্দ করে, তাই ম্যাং লেগে পড়ে স্কিন কেয়ার প্রোডাক্ট বানানোর জন্য। একটু পরে তার সেবক বলতে থাকে, আমার মুখ কেমন চুলকাচ্ছে। তখন সে দেখতে পায় তার মুখে অ্যালার্জির রিয়াকশন দেখা দিয়েছে। সে বলে, সরি আমি বুঝতে পারিনি, তোমার স্কিন সেনসিটিভ, তুমি তাহলে এটা ট্রাই করো। এরপর রাতের বেলা সে শাওচির সঙ্গে দেখা করে। সে শাওচিকে বলে, তুমি হাঁটতে বেরিয়েছো। তবে শাওচি স্পষ্ট জানিয়ে যায় যে সে এখানে কাজ করতে এসেছে। ম্যাং বলে, চলো আমরা একসঙ্গে চাঁদ দেখতে শুরু করি। এরপর তারা দুজন চাঁদ দেখছিল। ম্যাং বলে, কি বলে কথা শুরু করি। এরপর সে বলে, আমি শুনেছি আমার বয়স যখন 5 বছর তখন আমাদের প্রথম দেখা হয়েছে। শাওচি বলে, না তোমার বয়স তখন 4.5 বছর, আমার বয়স 7 বছর। এরপরে সে বিশাল গল্প জুড়ে দেয়। শাওচি বলে, তোমার বয়স যখন 8 বছর তখন তুমি হারিয়ে গিয়েছিলে, পরে তোমাকে আবার খুঁজে পাওয়া হয়। ম্যাং বলে, সেখানে কি আমার সঙ্গে কিছু ঘটেছিল। শাওচি বলে, এই বিষয়ে আমি জানি না। ম্যাং তখন ভাবতে থাকে তাহলে সেখানে এমন কিছু ঘটেছিল যার কারণে আমি প্রাসাদ থেকে পালিয়ে যেতে চাই। এরপর সে বলতে থাকে, আমার শীত করছে। শাওচি নিচের উপরে জামাটা খুলছিল। এটা দেখে ম্যাং একদম শিওর ছিল যে সে তার গায়ে পরিয়ে দেবে, কিন্তু শীতের জামাটা সে সুন্দর করে ভাঁজ করে রেখে দেয়। এরপর বলে, তোমার যেহেতু শীত করছে তাহলে চলো আমরা দৌড়াদৌড়ি করি, দৌড়াদৌড়ি করলে আর শীত করবে না। এরপর তারা দৌড়াচ্ছিল। আড়াল থেকে চ্যান দেখিয়ে বলে, এরা দুজন এখানে কি করছে। এরপর সে একটা মাস্ক পরে নেয়। তার সেবক বলে, আপনি আজ সত্যি বাইরে যাবেন। চ্যান বলে, ম্যাং দিনে সারাদিনে কসমেটিক বানানো নিয়ে পড়ে থাকে আর রাতে শাওচির সঙ্গে থাকে, তাই আমি একদিন বের হলে আমার মনে হয় না কেউ আমাকে ধরতে পারবে। এরপর সে বেরিয়ে এসে সবার প্রথমে সেই লোককে ধরে যার কাছ থেকে সে ব্লাড নাইট গ্লোমিক্স ইয়েস কিনেছিল। সে তাকে জিজ্ঞাসা করে, তোমার সাহস করে হলো আমার কাছে নকল ফুল বিক্রি করার। এখানে আমাদেরকে চ্যানের আরেকটা পরিচয় দেওয়া হয়। আসলে সে তিয়ান যে সেটার লিডার, যেখানে তাকে সবাই ইয়া নামে চেনে। এটা তার একটা সিক্রেট পরিচয়। সেই লোক বলে, আমাকে ক্ষমা করবেন, আমি আসল ফুল নিয়ে আসার সময় বাইহুয়া গ্রামের ডাকাতরা আমার কাছ থেকে সেই ফুল রেখে দেয়, তাই আমি বাধ্য হয়ে আমাকে নকল ফুল বিক্রি করতে হয়। চ্যান তখন তাকে ছেড়ে দেয়। এদিকে ম্যাং কসমেটিক বানাতে চাইছিল, তবে সে বুঝতে পারে কিছু উপকরণ কম আছে, তাই সে উপকরণ আনার জন্য সে বাজারে কসমেটিকের দোকানে যেতে যায়। এই জন্যই সে
সে ইউনুকের পোশাক পরে যখনই চালের উপর উঠতে যাবে তখনই চালের উপরে চ্যান আসে। ম্যাং বলে আমি তো জানতাম না রাজকুমারেও চালে ওঠে। চ্যান নামতে চাইলে ম্যাং বলে উঠেছে যখন তাহলে আমাকেও একটু উঠাও। এরপর সে উঠলেই চ্যান বলে বাঁদর কোথাকার। সে বলে তুমি কাকে বাঁদর বলছো? তুমি বাঁদর, তোমার পরিবার বাঁদর। চ্যান বলে তুমি নিচে একবার ভেবে দেখো পৃথিবীর কোন রাজকুমারী আছে যে কিনা গর্তে পড়ে যায়, রাতের বেলা ইউনিকের পোশাক পরে চালে উঠে পড়ে। দেখো তোমাকে দেখতে একদম একটা বাঁদরের মতোই লাগছে। ম্যাং বলে তোমার সঙ্গে আমি ঝগড়া করতে চাই না, মনে রাখবে আজ তুমি আমাকে দেখোনি, আমি তোমাকে দেখিনি, ওকে। এরপর সে নেমে যায়। তখন আমরা শুনতে পাই গার্ডেরা তাকে ধরে ফেলেছে এবং তাকে চোর বলছে। উপর থেকে চ্যান বলে হ্যাঁ ওকে নিয়ে বন্দি করো। তখন গার্ডেরা বলে ওই দেখো চালের উপরেও আরেকজন আছে, মানে তারা চ্যানকেও ধরে নিয়ে যাবে। এখানে সিন কাট হয়ে যায়। এরপর ম্যাং চিৎকার চেঁচামেচি করছিল যে আমি বাইরে যেতে চাই। পরে সে ভাবতে থাকে আমিও যদি ওদের মতো কুম্ফু জানতাম তাহলে অনেক ভালো হতো, ওদের মতো উড়ে চলে যেতাম, সবার সঙ্গে ফাইট করতে পারতাম। তাই সে সরাসরি চলে যায় শাওজির কাছে কুম্ফু শেখার জন্য। শাওজি বলে তুমি কেন শিখবে, তুমি তো রাজকুমারী, বহুত লোক আছে তোমাকে রক্ষা করার। ম্যাং বলে আমি শিখতে চাই, যখন আমার পাশে কেউ থাকবে না তখন আমি যেন নিজেকে সাহায্য করতে পারি। শাওজি বলে কেউ থাকবে না মানে আমি সবসময় তোমার সাথে থাকবো। ম্যাং বলে তারপরেও আমি শিখতে চাই। শাওজি বলে তাহলে মনে রাখবে তোমাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। ম্যাং বলে তুমি চিন্তা করো না, আমি নায়িকা, আমি যা শিখতে চাইবো তা আমি সহজেই শিখতে পারবো। শাওজি তাকে নিজের তরোয়াল দেয়। ম্যাং তো তরোয়ালটা উঠাতেই পারে না। সে বলে আর কিছু নেই। তখন শাওজি বলে আরেকটা টেকনিক আছে। সে নিয়ে যায় তাকে ইট ভাঙার জন্য। শাওজি বলে এটা একদম বেসিক, এটা যদি তুমি করতে পারো তাহলে মনে করবে তুমি সবই ধীরে ধীরে শিখতে পারবে। শাওজি নিজের ইট ভেঙে দেখায়। ম্যাং এরপরে শাওজির মতোই করতে থাকে। পরে সে যখনই ইটে আঘাত করে তখনই সে বুঝতে পারে তার হাত শেষ। সে তখন এক চিৎকার দেয়। এর পরের সিনে ম্যাং তার ভাইদের সঙ্গে একটা খেলা করছিল। দেখা যায় প্রাসাদের সব দাস দাসীরা ম্যাং এর প্যালেসে এসেছে। সিসি বলে সবাই কোথায় যায়? তার দাসী বলে নবম রাজকুমারী সবাইকে একটা খেলা শিখিয়েছে, যেটা নাকি খুবই মজার খেলা। প্রাসাদের সবাই দাস দাসীরা সেই খেলা খেলতে সেখানে যায়। এরপর দেখা যায় সবাই এখানে খেলছিল। খেলা শেষ হয়ে গেলে সবাই চলে যায়। তখনই চ্যান এসে বলে আমি ভেবেছিলাম একা একা প্রাসাদে না জানি তুমি কত বোর হচ্ছ, এখন দেখছি তুমি তো সবাইকে এনে ভালোই সময় কাটাচ্ছ। ম্যাং বলে কি সমস্যা, তুমিও খেলবে নাকি? সে বলে মাথা মোটার সঙ্গে আমি খেলি না। ম্যাং বলে আমি অসুস্থ, তারপরেও তোমার আমার সঙ্গে এভাবে ব্যবহার করা লাগবে? সে বলে ঠিক হয়েছে, বিয়ের আগে পরপুরুষের সঙ্গে মিলে আমাকে চিট করছো, বেশ হয়েছে হাতে ব্যথা পেয়েছো। ম্যাং বলে তোমার কি হিংসা হচ্ছে? সে বলে কার প্রতি হিংসা হবে? ওই বলদ ছেলেটার প্রতি, শাওজির উপর। ম্যাং বলে তুমি যত যাই বলো অন্তত ওর তোমার মতো না, আমি কোনোভাবেই তোমাকে বিয়ে করব না। চ্যান বলে কিন্তু আমাদের অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে। সে বলে তাতে কি হয়েছে, আমি বিয়ে ভেঙে ফেলবো। চ্যান বলে তাহলে তো ধন্যবাদ। সে বলে হ্যাঁ এখন চলে যাও। চ্যান ঘরে এসে প্রচুর ড্রিঙ্ক করছিল। তার সেবক বলে আপনার এত রাগ হচ্ছে কেন? সে বলে আমি জানি না, যত বাড়ি আমি ওই মেয়েকে রাগাতে চাই উল্টে আমি নিজেই রেগে যাই। তখন তার সেবক কং বলে কারণ আপনি রাজকুমার হিসেবে তার কাছ থেকে যেরকম ব্যবহার আশা করেন সেরকম ব্যবহার আপনার সঙ্গে করে না, তারপরেও আপনি তার উপর রাগ করতে পারেন না। এর কারণ হলো আপনি জানেন মনের দিক থেকে সে খারাপ না। চ্যান বলে ও ভালো, তবে আমি ভালো না। এরপর ম্যাং স্কিন কেয়ার মাস্ক বানিয়ে তার বড় আপুকে দেয়। তার বড় আপু অনেক খুশি হয়ে যায়। ম্যাং বলে আপু তুমি আমাকে বলো তো তোমার সবচেয়ে বড় আশা কি? রানী বলে আমার সবচেয়ে বড় আশা হলো তোমাকে আর সিসিকে ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া। ম্যাং বলে আচ্ছা তাহলে তোমার দ্বিতীয় আশা কি? রানী বলে দ্বিতীয় আশা হলো ব্লাড নাইট ব্লুমিং সিরিয়াস ফুল জোগাড় করা। ম্যাং বলে সেটা আবার কি? রানী বলে এটা একটা ফুল যেটা মানুষের 10 বছর বয়সে কমিয়ে দিতে সক্ষম। এটা শোনার পর ম্যাং রাতের বেলা ছেলে সেজে অনেক মানুষের সাথে দেখা করে এবং জিজ্ঞাসা করে ব্লাড নাইট ব্লুমিং সিরিয়াস ফুল কোথায় পাওয়া যাবে। তবে কেউই এর সঠিক তথ্য দিতে পারে না। তখন সেখানে থাকা একজন লোক ম্যাংকে বলে সে তাকে এর তথ্য দিতে পারবে, তবে বিনিময়ে তাকে টাকা দিতে হবে। ম্যাং তাকে কিছু টাকা দিয়ে দেয়। এদিকে খং চ্যাংকে বলে আপনি রাজকুমারের বেশে কেন সেখানে যাচ্ছেন? আপনি তো ইয়াও সেজেও যেতে পারেন। চ্যান বলে না, রাজকুমারের চ্যানের অলরেডি অনেক বদনামি রয়েছে, আরো দু একটা বদনামি হলে কিছু হবে না, কিন্তু ইয়া একটা সম্মানীয় লোক, তাই ইয়া সেজে আমি সেখানে যেতে পারবো না। এরপর পরের দিন সকালে ম্যাং বাবুর্চি সেজে পাই হওয়া গ্রামে আসে। মূলত সেই লোকই তাকে এই জায়গার ঠিকানা দিয়েছে আর বলেছে যে সে বাবুর্চি সেজে গেলে তারা তাকে গ্রামের ভিতরে নিয়ে যাবে। একটু পরেই একটা মেয়ে এসে তাকে ধরে নিয়ে যায়। তারা সরাসরি রান্নাঘরের দিকে যাচ্ছিল। ম্যাং তখন বলতে থাকে রান্নাঘরে গেলে আমি ধরা পড়ে যাব, তাই আমাকে কিছু একটা করতে হবে। সে তখন বলতে থাকে আমার পেটে খুব ব্যথা করছে, আমাকে এখনই টয়লেটের দিকে যেতে হবে। সে তাড়াতাড়ি সেখান থেকে বের হয়। দেখা যায় ভেতরে এই গ্রামের যে সর্দারনি তার ঘরে অলরেডি চেক করছে চ্যান।
তখনই সে কারো আসার শব্দ শুনে আলমারিতে লুকিয়ে পড়ে। এরপর সেখানে মেং আসে। সে খোঁজ করছিল, এর মধ্যে সেও কারোর আসার শব্দ শুনে আলমারিতেই লুকিয়ে পড়ে। চেন তো তাকে দেখে ভীষণই অবাক হয়ে যায়। মেং তাকে দেখে যখনই চিৎকার দিতে যাবে তখনই চেন ধরে তাকে কিস করে দেয়। তখনই সর্দারনি লিন তার ঘরে আসে। ওই সময় তার সাথে একটা মেয়ে এসে বলে দুজন বাবুর্চি পালিয়েছে। লিন এসে তার আলমারি খুললে এদের দুজনকে দেখতে পায়। এরপর সে তাদেরকে বন্দি করে জিজ্ঞাসা করে কেন তারা নকল বাবুর্চি সেজে এখানে এসে, তাদের উদ্দেশ্য আসলে কি। ম্যাং ভাবতে থাকে কি বললে এখন প্রাণে বেঁচে যাব। তখন চ্যান বলে ওঠে আমরা আসল বাবুর্চিদের জীবন বাঁচাতে এসেছি। সর্দারনি বলে বাবুর্চিদের জীবন বাঁচাতে এসেছো, তাহলে রান্না ঘরে যাবে, আমার ঘরে কোন দুঃখে গিয়েছিলে। ম্যাং বলে ডাকাত ধরতে গিয়েছিলাম, আপনি ডাকাতদের সর্দার, তাই আগে আপনাকে ধরতে চেয়েছি। চ্যান মনে মনে বলতে থাকে এই মেয়ে সব কি বলছে, এরা তো আমাদের জানে মেরে ফেলবে। তখন সর্দারনি এসে তাদেরকে দেখে বলে চেহারা তো ভালো। এরপরই দেখা যায় সর্দারনি আর তার বান্ধবী এদের দুজনকে বিয়ে করছে, মানে মেংকে তো তারা ছেলেই মনে করেছে। এখানে সর্দারনির সাথে মেংয়ের আর তার বান্ধবীর সাথে চেনের বিয়ে সম্পূর্ণ হয়। সর্দারনি মেংকে কোলে নিয়ে ফুলসজ্জার উদ্দেশ্যে ঘরে চলে যায়। তখন চ্যান বলে আমাকে কোলে নিতে হবে না, আমি একাই যেতে পারবো। ঘরে আসলে মেং বলে আজ অনেক ভালো একটা দিন, চলো আগে আমরা ড্রিঙ্ক করি। সর্দারনি এতে রাজি হয়ে যায়। অন্যদিকে চ্যান তার সাথের মেয়েটাকে অজ্ঞান করে ফেলে। বাইরে এসে সে দেখতে পায় সবাই ড্রিঙ্ক করে পড়ে আছে। সে ম্যাংকে বাঁচাতে বাইরে আসে, তবে সে শুনতে পায় সর্দারনি কথা বলছে। সে বলছিল আমরা এই গ্রামে যতজন আছি প্রত্যেকেই অনাথ, মানুষজন আমাদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করত, তাই আমরা সবাই একত্র হয়ে এখন মানুষের জিনিসপত্র লুট করি। তবে আমরা শুধুমাত্র এটা বাঁচার জন্যই করি আর চাই মানুষরা যাতে আমাদেরকে একটু সম্মান করে। তবে এই জীবন আমার ভালো লাগে না, সাধারণ মানুষরা আমাদের দেখলেই ভয় পায়, কিন্তু আমরা তাদের ভয় চাই না, আমরা চাই তারা আমাদের ভালোবাসুক। ম্যাং তাকে ভালো ভালো কথা বলে ড্রিঙ্ক করাচ্ছিল। এরপর বলে শুনেছি তুমি নাকি অনেক দামি দামি জিনিস রেখে দিয়েছো। সে বলে হ্যাঁ ওই জায়গায় আছে। এটা বলে সে অজ্ঞান হয়ে যায়। ম্যাং সেসব জায়গা দেখে, তবে সে সেই ফুলটা পায় না। বাইরে এসে সে চেনকে দেখে ভয় পেয়ে যায়। এরপর বলে তাড়াতাড়ি চলো, নয়তো এরা আবার জেগে উঠবে। অন্যদিকে রাজপ্রাসাদে মেংয়ের দাসদাসীরা কান্না করছিল। রানী বলে 2 দিন হয়ে গেছে, তাদের একজনের কোনো খোঁজ নেই। তখনই হাও আর শাওচি সেখানে আসে। হাও বলে জুয়েলারি দোকানে আমি এটা পেয়েছি, ম্যাং নাকি এটা বন্ধক দিয়েছে, বন্ধকের টাকা দিয়ে সে নাকি বাবুর্চির পোশাক আর যাবতীয় জিনিসপত্র কিনেছে। কয়েকদিন আগে শুনেছিলাম বাইহুয়া গ্রামের ডাকাতরা একজন রক্ষক বাবুর্চি খুঁজছে, তাহলে কি ম্যাং সেখানেই গেল। এদিকে দেখা যায় বাইহুয়া গ্রামের ডাকাতরা এদেরকে ধাওয়া করছে, তারা তাদেরকে মারতে চায়, কিন্তু তখনই সেখানে শাওচি চলে আসে। শাওচিকে দেখে ম্যাং তাকে জড়িয়ে ধরে বলে অবশেষে তুমি এসেছো, আমি ভেবেছিলাম আমি এখানেই শেষ। তখন রানী সেখানে আসে। সে বলে এই বাইহুয়া গ্রামের ডাকাতদের ধরার জন্য আমি অনেক বছর ধরে স্ট্রাগল করছি, তুমি আর পঞ্চম রাজকুমার এভাবে প্ল্যান করে তাদেরকে ধরতে পারবে আমি কখনোই ভাবিনি। ম্যাং মনে মনে ভাবে ওই ফুল আমরা পাইনি, তাহলে আপুকে সত্যিটা জানিয়ে লাভ নেই। রানী তাদেরকে শাস্তি দিতে যাবে, তখনই ম্যাং বলে আপু ওদেরকে ছেড়ে দাও, ওরা ডাকাতের কাজ করে শুধুমাত্র বাঁচার জন্য, ওরা মানুষের তেমন কোনো ক্ষতি করে না। আমার মতে ওদেরকে প্রাসাদকে দূরে একটা জায়গায় রাখা ভালো, যেখানে ওরা কাজও করবে এবং সম্মানের সাথে বাঁচতেও পারবে। রানী এতে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় সর্দারনি ডাকাতি করা যে সকল জিনিস তার পছন্দ হয় সেগুলো সে রেখে দেয়। সেগুলো সব আনা হলে সর্দারনি বলে এখানে অনেক কিছু মিসিং আছে। রানী আবার তার ঘর চেক করতে বলে ম্যাং কল্পনা করে একটু আগে সেই ওই জিনিস চুরি করেছে এবং সে এক এক করে সেগুলো বের করে দিতে থাকে। রাতের বেলা দেখা যায় চ্যান সেই ফুলটা এনেছে, তবে এটাও ছিল নকল। কং বলে তাহলে এবার আমরা কি করব, রাজকুমারী আপনার সঙ্গে বিয়ে ভাঙতে চায়, এরপরে এখানে থাকার তো আর কোনো কারণও থাকবে না। চ্যান বলে একটা উপায় আছে, ও তো আমার মতো ব্লাড নাইট ব্লুমিং সিরিয়াস খুঁজছে তাই না। অন্যদিকে ম্যাং শুয়ে শুয়ে ভাবতে থাকে আমি শাওচিকে জড়িয়ে ধরলাম, তবে আমার কোনো রকমই লাগলো না, কিছুই ফিলিংস হলো না। সকালবেলা সে তার ভাই হাওয়ের কাছে যায়। হাও তাকে দেখে ভয় পেয়ে যায়, কারণ তার চোখের নিচে কালি পড়ে গিয়েছিল। হাও বলে তোমার কি হয়েছে। ম্যাং তাকে জড়িয়ে ধরে। হাও বলে তোমাকে কি কেউ বুলি করেছে, আমাকে বলো আমি তাকে শাস্তি দেব। ম্যাং বলে তুমি এই গেমের ডিজাইনারকে কি মারতে পারবে। হাও বলে ডিজাইনার, সেটা আবার কি। ম্যাং তখন চলে আসে। এরপর সে শাওকে বলে তুমি সত্যি করে বলো তো শাওচি আর আমি কি পারফেক্ট ম্যাচ।
সাওয়াই বলে আপনারা দুজনে ছোটবেলার বন্ধু, সে দেখতে ভালো, সাহসী, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, তাই আপনারা অবশ্যই পারফেক্ট ম্যাচ। ম্যাং বলে সেটাই তো, তবে আমি যখন শাওচিকে জড়িয়ে ধরলাম আমার কোনো কিছুই ফিল হলো না। এরকম তো হওয়ার কথা না, আমার বুকের ভিতর ধরপড় করার কথা ছিল, হার্টবিট বেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কিছুই হলো না। আজ আমি হাও ভাইয়াকে জড়িয়ে ধরার পর আমার যেমন লেগেছে, শাওচিকে জড়িয়ে ধরার পরও আমার ঠিক সেমনই লেগেছে। তাহলে কি ও আমার নায়ক নয়? আমার নায়ক কে তাহলে? ওই শয়তান ছেলে। তখনই চ্যান সেখানে আসলে ম্যাং মনে মনে বলে শয়তানের নাম নিয়েছি আর শয়তান চলে এসেছে। চ্যান তার জন্য একটা ওষুধ এনেছে। প্রথমেই ম্যাং সেই ওষুধটা নিতে চায় না, তবে পরে চ্যান আবার যখন সেটা নিয়ে যেতে চায় তখন বলে থাক, এনেছো যখন তখন থাক। চ্যান বলে সত্যি করে বলো তো তুমি ওই গ্রামে কেন গিয়েছিলে? ম্যাং বলে তুমি কেন গিয়েছিলে? তখন চ্যান বলে যে যেহেতু আমরা একজন আরেকজনকে বিশ্বাস করি না, তাহলে আমি তোমার সঙ্গে সরাসরি কথা বলি। আমি সেখানে একটা জিনিস চুরি করতে গিয়েছিলাম, সেটা হলো ব্লাড নাইট ব্লুমিং ফুল। এরপর সে তার জামার ভিতর থেকে সেটা বের করে। ম্যাং বলে তুমি এত বড় বক্স কোথায় লুকিয়ে রেখেছিলে? সে বলে এটা কি তুমি আমাকে দিয়ে দিলে? সে ফুলটা ভালো করে দেখছিল, তখন চ্যান সেটা আগুনে পুড়িয়ে তাকে দেখালে সে বুঝতে পারে এটা নকল। ম্যাং বলে কিন্তু আমি তো ওই সর্দানের ঘরে এটা পেলাম না। চ্যান বলে কারণ এটা ওর বান্ধবীর ঘরে ছিল। সে বলে এই পর্যন্ত আমি যতগুলো ফুল কিনেছি সবগুলোই নকল। যেহেতু তুমি আর আমি একই জিনিস চাই, তাই আমার মনে হয় আমাদের দুজনের এক হয়ে এটা খোঁজা উচিত। তাই আজ থেকে তুমি আর আমি পার্টনার। ম্যাং বলে ওকে, গিভ মি আ ফাইন। চ্যান তো তার ইংলিশ কথা বোঝে না, তাই সে বলে তুমি কি আমাকে সুন্দর বলছো? এরপর আমাদেরকে জিং সেট দেখানো হয়। এখানের লিডারের নাম চুজো। তারও প্রধান উদ্দেশ্য হলো ব্লাড নাইট ব্লুমিং সিনেক্স জোগাড় করা। সে এই ফুল দিয়ে নিজের মার্শাল আর্ট ক্ষমতা অনেক বাড়াতে চায়, যাতে করে সে রানীর চাইতেও বেশি ক্ষমতাবান হতে পারে। এরপর ম্যাং বাজার থেকে যতগুলো ব্লাড নাইট ব্লুমিং সিরিয়াস কিনেছিল সেই বক্সগুলো চ্যানকে দেখায়। ম্যাং বলে যেহেতু অনেক নকল ফুল কেনা বেচা হয়, তার মানে এগুলো কোথাও তো তৈরি করা হয়। চ্যান বলে আমি ভেবেছিলাম তুমি অনেক বোকা, এখন দেখছি তুমি ভালোই চালাক। তখন ম্যাং দুজন দাসীকে দেখে একটা ব্রেসলেট এগিয়ে দিয়ে বলে এটা পরিয়ে দাও, দাসীরা আমাদেরকে দেখছি। চ্যান এরপর নাটক করে বলে ম্যাং তোমার হাত কি সুন্দর, তোমার সুন্দর হাতের জন্য আমি সুন্দর একটা ব্রেসলেট নিয়ে এসেছি। তাদের এসব মাখামাখি দেখে দাসীরা চলে যায়। একটু পরে এরা নকল ফুলগুলো দেখছিল, তখন আবারও দাসীরা তাদেরকে দেখতে থাকলে চেন তার মাথায় ফুল গুজে দেয়, চুলে টান লাগায়। ম্যাং তাকে একটা জোরে ধাক্কা দেয়, এতে রেগে গিয়ে চেন আবার তার জোরে গলটা টেনে ধরে। দাসীরা চলে গেলে ম্যাং বলতে থাকে এই বিষয়ে হয়তো আমরা বইয়ে কোনো তথ্য পাবো। একটু পরেই সে এই ফুলের ব্যাপারে বই নিয়ে চ্যানের কাছে যায়। চ্যান বলে তুমি তো আসলেই অনেক চালাক, এত তাড়াতাড়ি বইটা খুঁজেও পেয়েছো। ম্যাং বলে এবার আমি আপুর কাছ থেকে পারমিশন নিয়ে ওই সকল দোকানগুলোতে খুঁজতে যাব যেখানে এই ফুল বেচা কেনা হয়। সে চলে গেলে কং বলে রাজকুমার আপনি কেন রাজকুমারীকে বলছেন না এই সকল ক্লু আপনি আগেই পেয়েছেন? চ্যান বলে আমি সবকিছু আগেই রিসার্চ করেছি, এটা আমি ওকে জানাতে চাই না, আর তাছাড়া ও অতটা বোকা নয়, আমার ওকে সবকিছু বলার প্রয়োজন নেই। পরে হলেও ও নিজে থেকে সবকিছু বের করতে পারে। এদিকে সিসি জানতে পেরেছে যে চ্যান আর ম্যাং এর সম্পর্ক ভালো হয়ে গিয়েছে, তখন তো তার রাগের শরীর জ্বলে যেতে থাকে। সে তখন কিছু একটা প্ল্যান করে। রাতের বেলা শাওচি বুকে হাত দিয়ে আসছিল, কারণ এখনো সে ম্যাংয়ের ওই দিনের কথাগুলোই মনে করছিল। হাঁটতে হাঁটতে সে উল্টো রাস্তায় গিয়ে দরজার সঙ্গে ধাক্কা লাগে। একটু পরেই সেখানে সিসি আসলে সে শাওচির সঙ্গে কথা বলতে চায়। সে বলে তুমি ম্যাংকে পছন্দ করো তাই তো? এটা শুনে শাওচি হাসতে শুরু করে। সিসি বলে তুমি যদি ওকে পছন্দ করে থাকো তাহলে তুমি ওকে আরেকজনের সঙ্গে কেন বিয়ে দিতে চাইছো? তুমি ওর এঙ্গেজমেন্ট ভাগার চেষ্টা কেন করছো না? শাওচি বলে ম্যাং আমাকে বলেছে ও এই বিয়ে করবে না। সিসি বলে কিন্তু ওরা এখন সারাদিন একসঙ্গে পড়ে থাকে, তুমি কি কিছুই দেখো না? শাওচি বলে হয়তো কোনো কারণ আছে, তবে আমি জানি ম্যাং আমাকে ধোকা দেবে না। তবে আপনি এটা নিয়ে কেন চিন্তা করছেন? আমার আর ম্যাং এর বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই বলে সে চলে যায়। সিসির আরো রাগ উঠে যায়। এদিকে ম্যাং রানীর শরীরে মাসাজ করে দিচ্ছিল। রানী বলে শুনেছি তোমার আর পঞ্চম রাজকুমারের সম্পর্ক নাকি এখন ভালো হয়ে গেছে। আমি জানতাম বিয়ে ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। ম্যাং বলে আপু আমি একদিন বাইরে যেতে চাই। এটা শুনে রানী নারাজ হয়ে যায়। সে বলে তুমি আমার চিন্তা না হয় বাদই দাও, পঞ্চম রাজকুমারের কথা একবার চিন্তা করো। ওই বেচারা অন্য রাজ্য থেকে এখানে এসেছে, এখন সারাদিন প্রাসাদের ভিতরে বন্দি থাকে, এটা কি ভালো লাগে? রানী বলে এটা ঠিক বলেছো, তাহলে তোমরা দুজনে একসাথে ঘুরতে যেতে পারো। সিসি যখন এই কথা জানতে পারে সে তো ভীষণ খেপে যায়। সে বলে ম্যাংয়ের বাইরে ঘুরতে যাওয়া খুব শখ তাই না, তাহলে আমিও ওকে বাইরেই রাখবো। এরপর পরের দিন এরা দুজন ছদ্মবেশ নিয়ে আসে। ম্যাং চেনের
চ্যানের গোফটাকে ঠিক করে লাগিয়ে দেয়। এরপর তারা একটা কারখানায় আসে, মূলত যে কারখানায় এই নকল ফুল তৈরি হয়। এখানে এসে তারা বলতে থাকে এই দোকান খুবই ছোট, 500 অর্ডার দেওয়ার মতো দোকান এটা নয়। তখন ইচ্ছে করে তারা কয়েকটা স্বর্ণ মুদ্রা নিচে ফেলে দেয়, যেটা দেখে দোকানের মালিক বলে আমাদের দোকান এই শহরের নামি দামি দোকান, 500 অর্ডার আমরা কমপ্লিট করতে পারবো। এরপর তারা নিজেদের মধ্যে কিছু কথা বলে যে ঠিক আছে, তাহলে আমরা আপনাদের কাজ একটু দেখতে চাই। এই জন্য তাদেরকে ভিতরে নিয়ে যাওয়া হয়। তখন চেন বলে আমার জেট ব্যান্ডটা হারিয়ে গেছে, সেটা আমার মায়ের দেওয়া, মনে হয় আপনাদের সামনের ঘরে পড়েছে। সেই লোক তখন সেটা আনতে যায়, আর এই ফাঁকেই তাদের গোডাউনের ঘরে ঢুকে পড়ে। ম্যাং বলে এত এত হিসাবের খাতা ভেতর থেকে আমরা ওই খাতা বের করব কি করে? তখন চ্যান তাকে দেখায় যে কোন জিনিসের খাতা কোথায় আছে সেটা বড় বোর্ডে লেখা আছে। ম্যাং এরপর সেই বইটা খুঁজে পায় এবং সে কয়েকটা পৃষ্ঠা পড়ে। এর মধ্যেই একজন লোক সেখানে ঢুকে পড়লে এরা দুজন লুকিয়ে পড়ে। এরপর সেই লোক চলে গেলে তারা এসে দেখতে পায় সেই বইটা এখানে নেই। ম্যাং কল্পনা করে যে সে এই মাত্র সেই বই যা দেখেছে তার সবকিছুই তার মনে আছে। তখন সে বুঝতে পারে হয়তো সেই নায়িকা হওয়ার কারণেই তার মধ্যে এই গুণটা রয়েছে। এরপর তারা দুজন প্রাসাদে যাওয়ার উদ্দেশ্যে আসছিল, তবে তখনই তাদের উপর কয়েকজন লোকেরা অ্যাটাক করে দেয়। এরা পালিয়ে যাওয়ার সময় দুজনই উপর থেকে নিচে পড়ে যায় আর একজন আরেকজনের উপরে পড়ে। এরপর সরে গিয়ে ম্যাং বলে এভাবে চললে আমরা কেউই বাঁচবো না, আমি বরং তাদেরকে ধাওয়া করছি, তুমি আরো লোকজন জড়ো করে তারপর আমাকে বাঁচাতে এসো। ম্যাং সেখান থেকে চলে যায়। তখন চ্যাং কং এর কাছে একটা সিগন্যাল পাঠিয়ে দেয়। ম্যাং নদীর কাছে এসে পড়লে সে বলতে থাকে চ্যান তুমি যদি এখন আমাকে বাঁচাতে না আসো তুমি কিন্তু বিয়ে ছাড়াই বউ হারিয়ে ফেলবে। তখনই চ্যান ইয়ার বিশ্বাস সেখানে আসে, তাকে দেখে ম্যাং একদম ফিদা হয়ে যায় এবং সে বলতে থাকে এটাই কি তাহলে নায়ক? এখানে চ্যান ফাইট করছিল আর ম্যাং কমেন্টই করছিল, তবে এরপরেই একজন ধাক্কায় সে পানিতে পড়ে যায়। তখনই কং সেখানে চলে আসে। পানিতে পড়ে ম্যাং বলছিল সবে মাত্র নায়কের দেখা পেলাম আর এখনই গেম ওভার। কিন্তু তখনই চ্যান তাকে বাঁচাতে আসে। সে তাকে তীরে এনে তার পেট থেকে পানি বের করে। তখন সে তার হাতে একটা প্রজাপতির চিহ্ন দেখতে পায়। ওই সময় তার মনে পড়ে ছোটবেলায় একদিন সে রাস্তায় হাঁটছিল। এরপর সে তাকে এক আঙ্কেলের কাছে নিয়ে আসে। সে অসুস্থ থাকায় মাটিতে পড়ে যায়। তখনই ছোট্ট একটা মেয়ে তাকে বাঁচায়। এই আঙ্কেল ম্যাংকে বলে তোমাকে আমি কুড়িয়ে পেয়েছি, এখন আবার তুমি আরেকটা ছেলেকেও বাঁচাতে চাইছো, দুজনকে আমি একসঙ্গে পালবো কি করে? ম্যাং বলে আঙ্কেল এই ভাইয়া হারিয়ে গিয়েছে, ওকে যদি আমরা ছেড়ে দিই ও তো না খেয়ে মরে যাবে। আপনি চিন্তা করবেন না, আমার খাবারের অর্ধেক আমি ওনাকে দিয়ে দেব, আপনার আলাদা খাবার জোগাড় করতে হবে না। তারা তার নাম জিজ্ঞাসা করলে চ্যান তার নাম বলে আম, ম্যাং তার নাম বলেছিল শাওমিং। এরপর তারা হাফ মেরালে চ্যান তার হাতে সেই প্রজাপতির চিহ্নটি দেখেছিল। বর্তমানে ম্যাং উঠে বলে গেম ওভার, আমি এখন কোথায় আছি? তখন সে চ্যানকে দেখে বলে আপনি আমাকে বাঁচিয়েছেন? সে বলে হ্যাঁ। ম্যাং ভাবতে থাকি ভাঙাচোরা একটা ঘরে নায়ক নায়িকা দুজন একসাথে, কাহিনী তো খুবই সুন্দর হচ্ছে। সে তখন খুব নাটক করে বলে আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ, তবে আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই, আমি কি দিয়ে আপনার ঋণ পরিশোধ করব? যদি আপনি আমাকে বিয়ে করতে চান। তখন চ্যান বলে তুমি কি কখনো লিয়াং সিটিতে গিয়েছিলে? ম্যাং মনে মনে ভাবে কিসের লিয়াং সিটি, ও এই কথা কেন জিজ্ঞাসা করছে? ওর কি আমাকে দেখে ওর পুরনো প্রেমিকার কথা মনে পড়ে গেছে? তখন চ্যান বলে তোমাকে দেখে আমার একজনের কথা মনে পড়ে গেছে। ম্যাং মনে মনে বলে আমি জানতাম, আমার এই ধরনের কাহিনী একদম পছন্দ না। সে তখন বলে আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ, তবে আমি এখন আসছি। এই বলে সে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু বাইরে তখন বিজলি চমকাতে শুরু করে, কারণ সে গেমের প্লট ভাঙতে পারবে না, তাই তাকে আবারও ফেরত আসতে হয়। সে এসে দেখতে পায় চেনের অবস্থা খুবই খারাপ। সে তখন বলে আপনার কি হয়েছে? সে বলে কিছু না, এটা আমার পুরনো রোগ। ম্যাং বলে ঠিক আছে, তাহলে আপনি নিজের যত্ন নিন। এই বলে সে বিছানায় শুয়ে পড়ে। চ্যাং অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যায়। তখন ম্যাং এসে শীতের কম্বলটা তার গায়ে দিয়ে দেয়। সে বলে আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাকে পছন্দ করি না, আর আমি সেই লিয়াং সিটির মেয়েও নই। তখন সে বুঝতে পারে তার হাত খুবই ঠান্ডা, তাই সে নিজের হাত আগুনে সেকে তারপর তার হাতের তাপ দেয়। এভাবে করতে করতে সে তার সাথে ঘুমিয়ে পড়ে। একটু পরে চ্যানের ঘুম ভাঙলে সে বলতে থাকে আমি তোমাকে আর কষ্ট দেব না। সে তাকে নিয়ে বিছানায় শুইয়ে দেয় আর নিজের একটা টোকেন তার কাছে রেখে দেয়। বাইরে আসলে কং বলে ওই সকল লোকেদেরকে পাঠিয়েছি চতুর্থ রাজকুমারী সিসি। চ্যান বলে ওনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, উনি কেন আমাকে মারতে চায়? কং বলে সে আপনাকে মারতে চায় না, সে আপনাকে পছন্দ করে ফেলেছে, তাই আপনাকে কেড়ে নিতে চায়। চ্যান বলে যাই হোক, আমি এখন আর এই বিয়ে ভাঙতে পারবো না, কারণ ম্যাং হলো সেই মেয়ে যাকে আমি এত বছর ধরে খুঁজে বেড়াচ্ছি। তখন তার বুকে ব্যথা শুরু হলে কং বলে রাজকুমারীকে বাঁচাতে গিয়ে আপনি নিজের এনার স্ট্রিং ব্যবহার করেছেন, আপনি জানেন এতে আপনার শরীরের বিষ জেগে উঠবে, আপনি যদি মারা যেতেন। চ্যান বলে ওকে বাঁচাতে গিয়ে আমি যদি মারাও যাই তাতে আমার কোনো দুঃখ নেই। পরের দিন ম্যাংয়ের ঘুম ভাঙলে সে বুঝতে পারে সে এখানে একা। এদিকে শাওজি রাস্তায় রাস্তায় ম্যাংকে খুঁজে বেড়াচ্ছিল। সে লোকেদের
মেয়েদেরকে বলছিল আপনি কি একটা মেয়েকে দেখেছেন যে অনেক কিউট, তারা সবাই না করে দেয়। তখনই সে মেংকে খুঁজে পায়, সে মেংকে ভালো করে চেক করে যে সে ঠিক আছে কিনা। প্রাসাদে আসলে রানী চেনকে বলে আপনার হবু স্ত্রী বিপদে ছিল, তাকে ফেলে আপনি একা চলে এসেছেন, আপনি বলুন আপনার এখন কি শাস্তি পাওয়া উচিত। সিসি ধীরে ধীরে বলতে থাকে বিয়ে ভেঙে দাও, বিয়ে ভেঙে দাও। তখন মেং বলে কোনো শাস্তির দরকার নেই, কারণ আমি ওকে চলে যেতে বলেছিলাম, আমি একজন রাজকুমারী, রাজ্যের মানুষকে রক্ষা করা আমার দায়িত্ব, সেখানে আমি যদি আমার ফিয়ন্সেকে রক্ষা না করতে পারি তাহলে আমি কেমন রাজকুমারী। তার কথায় রানী রাজি হয়ে যায়। একটু পরেই মেং চেনের কাছে গিয়ে বলে দেখেছো আমি তোমাকে বাঁচিয়ে দিলাম, আমি অনেক দয়ালু তাই না, এবার তুমি আমাকে কিভাবে প্রতিদান দেবে। চেন তার কপালে একটা কিস করে বলে বিয়ে করে। এরপর সে চলে যেতে থাকলে মেং রেগে বলতে থাকে তুমি একটা অকৃতজ্ঞ, যেই প্লেটেই খাও সেই প্লেটেই থুতু দিচ্ছ। এরপর কং মেং এর জন্য বিভিন্ন জিনিস নিয়ে আসে, তবে শাওয়াই তাকে বিভিন্ন কথা বলে তাড়িয়ে দেয়, কিন্তু কং সেই খাবারটা সেখানে রেখে যায়। মেং খাবারটা ঠিকই খায়। অন্যদিকে কং চেনের কাছে গিয়ে অনেক রাগারাগি করতে থাকে যে শাওয়াই তাকে অনেক বকা দিয়েছে। সে বলে রাজকুমার, রাজকুমারীর সঙ্গে আপনার কাটানো কোনো স্মৃতি তার মনে নেই, তাহলে আপনি কেন তাকে মনে করিয়ে দিচ্ছেন না। চ্যান বলে দরকার নেই, এমনিতেই ওই স্মৃতি খুব একটা ভালো নয়, আমার মনে আছে এটাই যথেষ্ট, আমার বিশ্বাস আমি ওর সাথে থাকলে ও আমাকে অবশ্যই ভালোবাসবে। মেং এর সাথে কথা বলার জন্য সে একটা আইডিয়া বের করে। এদিকে দাসী মেংকে বলে চ্যান প্রাসাদ থেকে বেরিয়েছে, তাই সে নাচতে নাচতে প্রাসাদ থেকে বের হয়। তখন সে সামনে একটা ছোট স্বর্ণ মুদ্রা দেখতে পায়, সে সেটাকে কুড়িয়ে নেয়। এরপর সে সামনে আরো দেখতে পায়, এভাবে সে সামনে কুড়োতে কুড়োতে একটা প্যাভিলিয়নে চলে আসে। পরে সে একটা বড় স্বর্ণ মুদ্রা ধরতে চাইলে সেটা চ্যান ধরে ফেলে। মেং বলে তুমি না আজ প্রাসাদ থেকে বেরিয়েছিলে। চ্যান বলে হ্যাঁ বেরিয়েছিলাম, তবে তোমার মতো আকর্ষণীয় কিছু পাইনি, তাই এবার ফিরে এসেছি। মেং তখন তাকে একটা অ্যাকাউন্ট বই দেখায় আর বলে যে ওই দিন সে ওই অ্যাকাউন্ট বইয়ে যা দেখেছে তার সবই তার মনে আছে এবং সে এই বইটাতে তার সবই লিখেছে। মেং বলে দেখো তুমি আর আমি পার্টনার, একসঙ্গে কাজ করব, এরপর আলাদা হয়ে যাব, এটা ভালো না। চ্যান বলে না ভালো না, আমি ফুলও চাই তোমাকেও চাই। ম্যাং বলে কিন্তু আমি তোমাকে পছন্দ করি না। সে বলে আমি তো করি, এটাই যথেষ্ট। ম্যাং বলে তুমি বলো তুমি আমার কি পছন্দ করো, আমি সেটা বদলে ফেলবো। চ্যান বলো সুন্দরী, নম্র, ভদ্র, ভালো ব্যবহার, এগুলোর একটাও তোমার মধ্যে নেই। তোমার চাইতে প্রাসাদের দাসীরা দেখতে বেশি সুন্দর, তোমার সাথে যে ইউনকটা আছে না সেটাকেও যদি সাজিয়ে দাও তোমার থেকে বেশি সুন্দর লাগবে। ম্যাং এর তো রাগ উঠতে থাকলে সে বলে তবে বিপদে তোমার মাথা ঠান্ডা থাকে, তুমি আমাকে ফেলে দাও না, তোমার সাথে থাকলে আমার নিজেকে নিরাপদ মনে হয়, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। ম্যাং এগুলো কথা শুনে রাতের বেলা তাকে নিয়ে চাঁদ দেখার জন্য বসে যায়। ম্যাং মনে মনে ভাবতে থাকে একটু পরেই ঠান্ডার জন্য ও কাঁদতে কাঁদতে আমাকে বলবে আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনোই তোমার পেছনে লাগবো না। তবে সে দেখতে পায় চ্যান দাঁড়িয়ে আছে। সে বলে তোমার কি ঠান্ডা লাগছে না? সে বলে না একদমই না। একটু পরে ম্যাংয়ের নিজেরই ঠান্ডা লাগতে শুরু করে আর তাকে ভীষণ ঘুম পেয়ে যায়। সে চ্যানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। চ্যান তো তখন তার হাত গরম রাখার জিনিসটা তার হাতে দেয়। এরপর বলে সারা জীবন এভাবে যদি তুমি আমার কাঁধে মাথা রেখে ঘুমাও আমার আর কিছুই চাই না। পরের দিন শাওয়াই ম্যাংয়ের জন্য ওষুধ নিয়ে আসে আর বলে আপনি আর পঞ্চম রাজকুমারের সঙ্গে ঝগড়া করতে যাবেন না, উল্টে নিজেই আপনি অসুস্থ হয়ে যান। ম্যাং বলে বিয়ে আমাকে ভাঙতেই হবে, এবার আমি ওকে দেখাচ্ছি। একটু পরে দেখা যায় তার একটা মৌমাছির চাকের সামনে দাঁড়িয়ে আছে। ম্যাং বলে আমি চ্যানকে বলেছি আমাকে মধু পেড়ে দিতে, এরপর দেখো মৌমাছির কামড়ে ওদের কি অবস্থা হয়। তবে দেখা যায় এরা দুজন পুরো প্রস্তুতি নিয়েই সেখানে এসেছে। মৌমাছির চাকে না দেওয়ার সাথে সাথেই ঝাঁকে ঝাঁকি মৌমাছি ম্যাং আর শাওয়ারের পিছনে লেগে পড়ে। দাসীরা এগুলো নিয়ে হাসাহাসি করছিল আর বলছিল তারা দুজন আসলে পারফেক্ট ম্যাচ। তবে সিসি এগুলো শুনে রেগে যায়। অন্যদিকে রানী যখন এই ঘটনা শুনতে পায় সেও ভীষণ খুশি হয়ে যায় যে তারা অন্তত একজন আরেকজনের সঙ্গে আছে, অন্তত ইগনোর করছে না। সিসি বলতে থাকে এবার আমাদেরকে অন্য কোনো প্ল্যান করতে হবে। এরপর তার দুজন দাসীকে পাঠায় যারা কিনা শাওচির সামনে বলতে বলতে যায় যে আমাদের রাজকুমারী আর পঞ্চম রাজকুমারীর সম্পর্ক খুব ভালোই চলছে, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তাদের বিয়ে হয়ে যাবে। এই কথা শুনে শাওচি প্রচন্ড রেগে যায়। অন্যদিকে মেং নিজের চেহারা দেখে বড় বড় নিঃশ্বাস ফেলছিল। এর মধ্যে শাওচি দরজা খুলে সেখানে আসে। মেং শাওয়াইকে বাইরে যেতে বলে। শাওচি বলে আমি যা শুনছি তা কি সত্য? তুমি কি সত্যই চ্যানকে বিয়ে করবে? মেং বলে তুমি আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি ভেবেছিলাম আমি তোমাকে ভালোবাসি, তবে পরে আমি বুঝতে পেরেছি আমি আসলে তোমাকে ভালোবাসি না, আমরা দুজনে শুধুই বন্ধু। শাওচি বলে এখন তুমি আমাকে এই কথা বলছো? ওই দিন তুমি আমাকে বললে তুমি চ্যানকে বিয়ে করতে চাও না, আমি কত খুশি হয়েছি তুমি জানো না। এরপর তুমি বাইহুয়া গ্রামে গেলে, সেখানে তোমাকে বাঁচাতে গিয়ে আমি কত টেনশনে পড়ে যাই। ওই দিন যখন তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে আমি অনেক খুশি হয়েছিলাম, দিন রাত তোমার কথাই ভাবছিলাম। এরপর যখন শুনি তুমি পানিতে পড়ে গিয়েছিলে
তুমি জানো যুদ্ধেও আমি এতটা ভয় পাইনি যতটা আমি ওই দিন ভয় পেয়েছিলাম, আর এখন তুমি আমাকে বলছো তুমি আমাকে ভালোই বাসো না। ম্যাং বলে আমরা ভালো না বাসলেও আমরা বন্ধু থাকতে পারি। সে বলে আমরা বন্ধু ছিলাম, তবে এখন থেকে আর নই। এই বলেই শাওচি সেখান থেকে চলে যায়। এরপর ম্যাংয়ের ঘরে অনেক জিনিস আনা হয়। সে মনে করে তার আপু মানে মহারানী এগুলো দিয়েছে, তবে তার সেবক লিয়ান বলে এইসব কিছুই এসেছে চুইকুন রাজ্য থেকে তার বিয়ের উপলক্ষে। এটা শুনে তো তার মাথা ঘুরে যায়। এরপর সে ইয়ার দেওয়ার টোকেনটা হাতে নিয়ে ভাবছিল আমি এখন কি করব, তখন সেটা তার হাত থেকে চলে যায়। ওই সময় ইয়া সেখানে আসে, সে টোকেনটা আবার তাকে দেয়। ম্যাং বলে আমার কিছু বলার আছে আপনাকে, আমাকে এখান থেকে নিয়ে যাবেন, আমাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। ইয়া বলে আপনি বললেই তো পারেন যে আপনি বিয়ে করবেন না। সে বলে আমার কথায় এখন কিছুই যায় আসে না, তারা অলরেডি সবকিছু ঠিক করে ফেলেছে। চেন মনে মনে বলে তুমি আমাকে বিয়ে করতে চাও না, আবার আমাকেই বলছো আমাকে নিয়ে যেতে। সে বলে আমাকে ক্ষমা করবেন, আমি এইভাবে কাউকে নিয়ে যেতে পারবো না। এরপর সে চলে যায়। ম্যাং ভাবতে থাকে আমাকে হার মেনে নিলে চলবে না, আমি এই গেমের নাই, আমি যেটা বলবো সেটা শেষমেশ সেটাই হবে। পরের দিন সে বাইরে বের হলে জানতে পারে আজকে তার সকল ভাইরা চ্যানদের উদ্দেশ্যে ব্যাচেলার পার্টির আয়োজন করেছে, মানে আজ প্রাসাদের সকল ছেলেরা এখানে থাকবে। ম্যাংয়ের মাথায় তখন একটা আইডিয়া আসে। এদিকে সিসিও কিছু একটা প্ল্যান করে। রাতের বেলায় দেখা যায় ম্যাং তার ইউনুক লিয়ানের পোশাক পরেছে আর লিয়ানকে নিজের পোশাক পরিয়ে মুখ বন্ধ করে রেখেছে। সে বলে আমার দিকে এভাবে দেখো না, আমার আর কোনো উপায় নেই, আর যদি আমি পালাতে না পারি তাহলে আর পালাতে পারবো না। সে তার সুগন্ধিতে ঘুমের ওষুধ দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে এখানে বেশ বড়সড় পার্টি হচ্ছিল, একের পর এক সবাই ড্রিঙ্ক করে যাচ্ছিল। এক সময় সবাই মাতাল হয়ে যায়, শুধুমাত্র কং নিজের সজ্ঞানে ছিল। ম্যাং পালানোর সময় সিসির সঙ্গে ধাক্কা খায়, তবে যেহেতু এরা দুজনেই ছদ্মবেশে ছিল তাই কেউ কাউকে চিনতে পারে না এবং যে যার রাস্তায় চলে আসে। কং এসে ম্যাংকে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে সিসি চ্যানকে নিয়ে আলাদা একটা ঘরে আসে। সে বলে আজকে রাতের পরে তুমি আমার হয়ে যাবে, আমাদের আবু এমন কোন রাজকুমারের সঙ্গে নবম রাজকুমারী বিয়ে দেবে না যে কিনা তার অন্য বোনের সঙ্গে রাত কাটিয়েছে। সে কিছু করতে যাবে তার আগেই চ্যান তাকে অজ্ঞান করে ফেলে। তখন কং ম্যাংকে নিয়ে সেখানে আসে। সে ম্যাংকে বিছানায় শুইয়ে দিয়ে সিসিকে নিয়ে চলে যায়। চ্যাং ম্যাংকে বলে তুমি সত্যি পালিয়ে যেতে চেয়েছিলে, তুমি পালিয়ে যাবে তবুও আমাকে বিয়ে করবে না, এতটাই ঘৃণা করো তুমি আমাকে, আমি আশা করব কাল সকালে তুমি রাগ করবে না। এরপর সে নিজের পোশাকে এলোমেলো করে ম্যাংয়ের পাশে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা দেখা যায় সিসি ঘরের বাইরে ঘুমোচ্ছে। সবাই বলতে থাকে চতুর্থ রাজকুমারী এখানে কেন ঘুমোচ্ছে। তখনই তার ঘুম ভাঙে, সে এক চিৎকার শুনতে পায়। দেখা যায় এরা দুজন একজন আরেকজনকে দেখে চিৎকার করছে। দাস দাসীরা সবাই একত্র হয়ে গেলে ম্যাং বলতে থাকে তোমরা যা মনে করছো তা কিছুই না, আমাদের মধ্যে কিছুই হয়নি। কিন্তু চ্যান একটানা চিৎকার করেই যাচ্ছিল, তার পোশাক এলোমেলো ছিল, তার মাথায় ম্যাংয়ের টুপিটা ছিল। সে বলে তুমি আমার ড্রাঙ্ক হওয়ার সুযোগ নিয়েছো। ম্যাং বলতে থাকে একদমই না, কে এই গেমের স্ক্রিপ্ট লিখেছে, এত খারাপ। এই খবর যখন রানীর কাছে যায় সে ভীষণ খুশি হয়ে যায়। সে বলে আমাদের ওদের বিয়েটা আরো তাড়াতাড়ি দিয়ে দেওয়া উচিত, যাতে তাড়াতাড়ি আমি ওদেরকে এক ঘরে পাঠাতে পারি। এদিকে ম্যাং ভাবছিল গতকালকে গেটের বাইরে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, কিন্তু ঘুম ভেঙে দেখি আমি চ্যানের সাথে, এটা কিভাবে সম্ভব? আমি পালিয়ে গেলে গেমের প্লট নষ্ট হয়ে যাবে, তাই কি সিস্টেম আমাকে সেখানে নিয়ে গিয়েছে। তখনই মহারানীর আদেশনামা আসে, যেখানে মহারানী আদেশ করে দিয়েছে কয়েকদিনের মধ্যেই চুইকুন রাজ্যের পঞ্চম রাজকুমার আর রুসুই রাজ্যের নবম রাজকুমারের অফিসিয়ালি বিয়ে হয়ে যাবে। এতে তো তার মন আরো খারাপ হয়ে যায়। এরপর সে সরাসরি চলে যায় শাওচির কাছে আর বলে যে সে প্রাসাদ থেকে পালাতে চায়। শাওচি বলে কেন, তোমাদের সম্পর্ক তো ভালোই চলছে, তোমাদের মধ্যে এখন সবকিছুই হয়ে গিয়েছে। ম্যাং বলে একদমই না, আমাদের সম্পর্ক নিয়ে তুমি যা ভাবছো তা ভুল ভাবছো, আর গতকাল যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। তবে আমি শুধু তোমাকে একটা জিনিস বলতে এসেছি, আমি যখন পালিয়ে তুমি হয়তো তখন প্যালেসের দায়িত্বে থাকবে, তুমি কি দয়া করে আমাকে বের করতে পারবে? তবে শাওচি তাকে না করে দেয়। ম্যাং বলে তোমার আর আমার 10 বছরের বন্ধুত্ব, তুমি আমার সঙ্গে এরকমটা কি করে করতে পারে? শাওচি বলে তুমি যে আমার ফিলিংস নিয়ে খেলছো, তোমার কি ভালো লাগছে? আমি হয়তো সরাসরি কথা বলা পছন্দ করি, তাই বলে আমি বোকা নই। ম্যাং বলে ঠিক আছে, তোমাকে সাহায্য করতে হবে না, আমি নিজের ব্যবস্থা করতে পারবো। এরপর রাতের বেলা সেসব হিসাব মিলাচ্ছিল, তখন সে বুঝতে পারে তার আশেপাশে প্রত্যেকটা মানুষের নজর ব্লাড নাইট ব্লুমিং সিরিয়াসের দিকে টিকে আছে। তাই প্রাসাদ থেকে বের হয়ে তাকে সবার প্রথমে এটাই জোগাড় করতে হবে। তখনই দাসী তার বিয়ের পোশাক নিয়ে আসে। দাসী বলে রাজকুমারী এটা পরে আমাকে বলুন কেমন হয়েছে। তবে ম্যাং তো পালিয়ে যেতে চায়, তাই সে তো আর সেটা পরবে না। সে এরপর একা ছিল। তখনই সেখানে ইয়া আসে আর বলে তোমার কি কিছু লাগবে? সে বলে আমি জানি আপনিও ব্লাড নাইট ব্লুমিং সিরিয়াস খুঁজছেন, আমি আপনাকে সেটা খুঁজতে সাহায্য করব, বিনিময়ে আপনাকে আমাকে নিয়ে পালাতে হবে।
ইয়া বলে কিন্তু তুমি কিভাবে এই ফুল খুঁজে পাবে? সে বলে আমি পারবো, কিন্তু আপনাকে কিন্তু কথা রাখতেই হবে। সে মনে মনে ভাবে আমি নায়িকা, আমি অবশ্যই ওই ফুলের খোঁজ পাবো। চেন তার এই কথাতে রাজি হয়ে যায় এবং রাতের বেলা তাকে রেডি থাকতে বলে। এরপর সে কং এর সঙ্গে বলতে থাকে মেং একদম শিওর যে সে ওই ফুল খুঁজে পাবে। সে কি কোনো ক্লু পেয়েছে? তাহলে আমার মনে হয় আমার তার সঙ্গে পালানো উচিত, তাহলেই হয়তো আমি ওর সাথে থেকে ওই ফুল খুঁজে পাবো। এরপর রাতের বেলা দেখা যায় মেং শাওয়াইকে স্কিন কেয়ার প্রোডাক্ট বুঝিয়ে দিচ্ছে আর লিয়ানকে গেমের সকল কৌশল বুঝিয়ে দিচ্ছে। লিয়ান চলে গেলে শাওয়াই কান্না করতে শুরু করে। সে বলে রাজকুমারী আপনি চলে যাবেন, আপনি এগুলো দিয়ে লিয়ানকে বোঝাতে পারেন, তবে আমাকে না। আপনি আগে থেকে প্রাসাদ থেকে পালাতে চেয়েছিলেন, আমি ভেবেছিলাম আপনার স্মৃতি চলে গেছে, এখন হয়তো আপনি আর যাবেন না, কিন্তু আপনি এখনো যেতে চাইছেন। রাজকুমারী আপনার স্মৃতি চলে গেলেও আপনার ব্যবহার আগের মতোই আছে, আপনি এখনো সেই কৃপণই রয়ে গেছেন। ম্যাং মনে মনে ভাবতে থাকে তোমরা সবাই এত সরাসরি কিভাবে কথা বলো? সবাই বলে আপনি চলে যান, আপনি যেমনই হন না কেন আমার কাছে আপনি পৃথিবীর সবচেয়ে ভালো রাজকুমারী। আমি চাই আপনি ভালো থাকুন, আপনার সত্যিকারের ভালোবাসা আপনি যেন পান। ম্যাং বলে তুমি আমার সাথে যাবে? সবাই এক কথাতে রাজি হয়ে যায়। ম্যাং বলে তাহলে লিয়ানের আরেকটা পোশাক চুরি করতে হবে। এরপর এরা দুজন লিয়ানের পোশাক পরে মানে ইউনুকের পোশাক পরে বাইরে বের হয়, তবে গার্ডরা তাদেরকে আটকে দেয়। তখন পাশ থেকে একজন লোক এসে বলে এদেরকে আটকানোর কোনো প্রয়োজন নেই, এদের বাড়ির লোক অসুস্থ তাই তারা গ্রামের বাড়িতে যাচ্ছে। সে একটা গেট পাস দেখায় যেটা মূলত শাওচি দিয়েছে। এরপর তারা চলে গেলে সেই লোক বলে জেনারেল শাওচি আমাকে পাঠিয়েছে, সে আপনাদের জন্য কিছু জিনিসও পাঠিয়েছে। ম্যান অনেক খুশি হয়ে যায় যে শাওচি অবশেষে তাকে সাহায্য করছে। অন্যদিকে শাওচির মন খুব খারাপ ছিল। তখনই চালের উপর থেকে চ্যান প্রাসাদে আসতে থাকলে শাওচি তাকে দেখে ফেলে এবং তার সঙ্গে ফাইট করতে শুরু করে। ফাইটের মাঝখানে শাওচি বলে তুমি নিজের এনার স্টিং ব্যবহারটা করছো না কেন? তুমি আমাকে ছোট করছো। এরপর তার উপরে সে বড় আক্রমণ করলে চ্যান ইনার স্টিং তো ব্যবহার করতে বাধ্য হয়। সে সেখান থেকে পালিয়ে আসে। আমরা জানি এনার স্টিং ব্যবহার করলে চ্যানের ভিতরে বিষ জেগে ওঠে, এখনো সেটাই হয়েছে। সে ভীষণ অসুস্থ হয়ে যায়, কিন্তু তারপরেও সে ম্যাংয়ের দিকে আসতে থাকে কারণ সে ম্যাংকে কথা দিয়েছে। তবে ওই সময় শাওচি ঘোড়া নিয়ে সেখানে আসে, তাই চ্যান লুকিয়ে পড়ে। ম্যাং বলে তুমি আমাকে সাহায্য করার জন্য ঘোড়া নিয়ে এসেছো? শাওচি বলে না, আমিও তোমার সাথেই যাব। এই রাজ্যের কোনায় কোনা আমার চেনা আছে, তাই আমি তোমাকে ভালোভাবে বাইরে নিয়ে যেতে পারবো। এরপর সে তাকে নিয়ে যায়। তখন কং চ্যানের কাছে আসলে চ্যান বলে আমাদের প্ল্যান কিছুটা চেঞ্জ হবে। পরের দিন সকালে সিসি জানতে পারে ম্যাং শাওচি দুজনেই পালিয়েছে। সে তখন খুবই খুশি হয়ে যায়, কিন্তু যখন সে জানতে পারে যে চ্যানও পালিয়েছে তখন তার মেজাজটা খারাপ হয়ে যায়। সে ওই সময় রানীর সঙ্গে দেখা করতে চলে আসে। সে বলে আপু ম্যাং পালিয়েছে অথচ তুমি রূপচর্চা করছো। রানী বলে আমি জানি তুমি তোমার বোনের চিন্তা করছো না, তুমি চিন্তা করো না, তার বিয়ের আগেই একটু পিকনিকে গেছে। তখন দেখানো হয় চ্যান গতকাল রাতে রানীকে বলেছে আপনি চিন্তা করবেন না, আমি ম্যাংয়ের সাথে যাব এবং আমি আপনাকে কথা দিচ্ছি আমি স্বেচ্ছায় তাকে ফিরিয়ে আনবো আর আমি তাকে দেখে রাখবো। বর্তমানে রানী বলে বাবা মায়ের মৃত্যুর পর তোমাদের সবার দায়িত্ব এসে পড়ে আমার উপরে। সবাইকে দেখে রাখতে পারলেও ম্যাংকে আমি দেখে রাখতে পারিনি, তার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই আমি ওকে বেশি আদর করি। তবে কিছু জিনিস তোমাকে বুঝতে হবে, জীবনে সবকিছুই পাওয়া যায় না। তুমি কি চাইছো তা আমি জানি, এই আশা তোমাকে ছাড়তে হবে। আমার কোনো সন্তান নেই, এই রাজ্যের দায়িত্ব তুমি অথবা মিংকেই নিতে হবে। কিন্তু মেংয়ের এসব কাজে কোনো মন নেই, সে শুধু খুশি থাকতে চায়। কিন্তু তুমি আলাদা, তুমি দায়িত্ব বোঝো, তাই আমি আশা করব তুমি আমাকে নিরাশ করবে না। সিসি তার কথা বুঝতে পারে এবং কথা দেয় এখন থেকে সে সবসময় তার কথাই শুনবে। এবং এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে? আশা করব তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি তোমাদের কাছে এই ড্রামাটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে পরবর্তী কোনো সুন্দর একটি ড্রামা নিয়ে। ততক্ষণে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।